সিজন 1-এর মধ্যে আপনারা আকাশের গুলি খাওয়ার কথা তো শুনেছেন। আর কেউ যদি সিজন 1 মিস করে থাকেন তাহলে সিজন 1 ভালো করে পড়ে নেবেন, তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন। এবার চলুন বাকিটা শুনে আসি। আকাশের নিঃশ্বাস সাময়িক বন্ধ হয়ে যাওয়ার পরও আকাশের জ্ঞান ছিল। এবার অনেকেই এই কথাটা নিয়ে অনেক রকম মন্তব্য করবে, সেজন্য না বুঝে মন্তব্য করবেন না। এই বিষয়ে আপনাদের পরে বোঝাবো হসপিটালে নিয়ে আসার পরে। কি হয়েছে ওনা? ভাইয়ার গুলি লেগেছে, প্লিজ ভাইয়াকে বাঁচান। কাঁদবেন না, আমি ওনার অপারেশনের ব্যবস্থা করতেছি। এইদিকে ডক্টর যাই অপারেশন করতে, আর ঈশা ওর বাবা মাকে বলে। ওনারা তো কথাটা শুনে হসপিটালের দিকে আসতে থাকে। অন্যদিকে ইরা ওর বাসায় ফিরে। এইদিকে আকাশের কথা তো ইরা প্রায় ভুলেই গিয়েছে। অন্যদিকে ডক্টর বের হয়ে, দেখুন, ওনার গুলি লেগেছে আর ওনার সুস্থ হতে প্রায় 1 মাস লাগবে। তাছাড়া ওনার শরীরে আরও একটি আঘাত রয়েছে, তাও সেটা 4 থেকে 5 বছর আগে পুরনো হবে। কি বলেন? ওই সময় তো আকাশ আমাদের সাথে থাকতো না। তাহলে কই থাকতো? ও তো লন্ডনে থাকতো তখন। তাহলে ওখানেই এরকম কিছু হয়েছে যার জন্য গুলি লেগেছিল আবারও। এইদিকে বাকিরা তো আরও বেশি চিন্তায় পড়ে যায়, কেননা আকাশের আরও একবার গুলি লেগেছে। সেটার পরিবারে কেউ জানে না, এর জন্য সবাই অবাক হচ্ছে। এই তো একদিন পরে। একদিন পর ঈশা কল দেয় ইরাকে। হ্যাঁ বলো ঈশা, তোমার ভাইকে পুলিশ স্টেশন থেকে এনেছো? ভাইয়া তো হসপিটালে। ইরা তো কথাটা শুনে বুকের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে। এটা তখনই হয় যখন কারোর প্রিয় মানুষের খারাপ খবর শুনে বুকে যে মোচড়টা দেয়, ঠিক সেরকমই। কি বলো, কোন হসপিটালে? ঈশা হসপিটালের ঠিকানা দিলে ইরা ওখানে আসে। এখন কেমন আছে? জ্ঞান এখনো ফিরে নাই। কি হয়েছে বলবে কি? ঈশা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, এত কিছু হয়ে গেল? তার চেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, এর আগেও ভাইয়ার শরীরে গুলি ঢুকেছিল। সেটা তোমরা কি করে বুঝলে? ডক্টর বলেছিল। গুলি তো লাগবেই, কেননা আমাকে বাঁচাতেই তো তোমার ভাইয়ের এরকম অবস্থা হয়েছিল। কিছু কি ভাবছো? কিছু না। তা সুস্থ হতে কতদিন লাগবে? ডক্টর তো বলেছিল 1 মাস লাগবে। আচ্ছা, আমি তাহলে চলি। ঠিক আছে, সাবধানে যেও। এদিকে আকাশ তো হসপিটালে পড়ে আছে। ততক্ষণে আমরা চলুন একটু অতীতে ফিরে যাই, তাও বেশি না, 7 বছর আগের কাহিনীতে। তবে চিন্তা করবেন না, আকাশ সুস্থ হওয়ার আগেই অতীত কিছুটা শেষ করে নিই। আকাশ, তোকে আমি লন্ডনে পাঠিয়ে দেব কয়েকদিন পরে। আকাশ ওর বাবার কথাই আশ্চর্য হয়, কেননা আকাশ ছোটকাল থেকে একটু সাদাসিধা ভাবে চলতে পছন্দ করে। সেজন্য ওর তেমন একটা বান্ধবী নেই। কেননা আকাশ যেভাবে চলাফেরা করে সেভাবে কোনো মেয়েই ওর সাথে বন্ধুত্ব করবে না কিছুক্ষণ পরে। তুমি তো জানো আমি বাসার বাইরে যাই না ঠিক মতো করে। সেখানে তুমি আমাকে দেশের বাইরে কেন পাঠাবে? এই কারণে আমি তোকে পাঠাবো, যেন তুই অন্তত মানুষ হতে পারিস, নিজেকে একটু গুছিয়ে নিতে পারিস, কিভাবে কি কি করতে হবে তা নিজেকে ভেবে চিন্তে করতে পারিস। কিন্তু বাবা, ঈশার কি হবে? দিশা এখনো বাচ্চা, ওর খেয়াল তোর না ভাবলেও চলবে। আমি যা বলছি তাই হবে। ঠিক আছে আব্বু। এইদিকে কয়েকদিন পরে আকাশের পরিবার সহ আসে এয়ারপোর্টে। ওখানে ওনারা আকাশকে বিদায় দিয়ে দেয়। তবে ঈশা অনেক কেঁদেছে ওর ভাইয়ের জন্য। একটু পরে, ভাইয়া, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। তুই চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো। এসে জানো তোকে অনেক বড় হতে দেখে। কি বলিস ভাইয়া? আমি তো বড়ই আছি। আমি কিন্তু 1 বছর পর পর তোর বাড়িতে এসে তোর সাথে দেখা করে যাব। সত্যি বলছিস তো ভাইয়া? হুম, সত্যি বলছি বোন আমার। ওনাদের বিদায় দিয়ে আকাশ তো চলে যায়। এদিকে আকাশ এয়ারপোর্ট থেকে চলে আসে ওর খালার বাসায়। ওর খালা তো আকাশকে দেখে অনেক খুশি হয়। এদিকে আকাশের একটা খালাতো বোন আছে, নাম সাথী। দেখতে তো সুন্দর আর স্টাইলিশ, তবে লন্ডনে এইগুলো চলে। আর ওরা দুজনেই সেম বয়সের। কেমন আছো খালা? আমরা তো অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস? আর তোর আম্মু কেমন আছে?
আম্মু তো ভালো আছে, তাই আমি আসাতে তোমাদের অসুবিধা হয়নি তো? আমাদের অসুবিধা কেন হবে? তাছাড়া তুই আমার বোনের ছেলে, যত বছর ইচ্ছে থাকিস। তাছাড়া সাথী তো আছে, ওর সাথে ঘুরতে পারবি। তোকে আমি সাথীর ভার্সিটিতে ভর্তি করে দেব। ওর সাথে কেন? তাহলে সাথী তোর খেয়াল রাখতে পারবে, দেখে শুনে রাখতে পারবে। কিন্তু খালার সাথে কি আমার সাথে ঘুরতে পছন্দ করবে? কি যে বলিস না তুই, সাথে তোর আসার খবর শুনেই নিজ হাতে কত কিছু রান্না করেছে। সত্যি বলছো? সাথী রান্না পারে? হুম, এর সাথে সবই করতে পারে। শীতে নামার সময় কথাগুলো বলতে বলতে নামে। এইদিকে আকাশ তো সাথীর দিকে তাকিয়ে আছে, কেননা সাথী অনেক সুন্দরী, যে কোনো ছেলেই ওর প্রেমে পড়তে বাধ্য। কিন্তু আকাশ সাথীর বিষয়ে তেমন কোনো ভাবনা ওর মনে নেই, কেননা সাথীকে ও নিজের বোনের মতো দেখে। আর সাথী ব্যাপারটা আপনারা জানতে পারবেন। নিচে নেমে আকাশকে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু আকাশ বাধা দেয়। কি করছে সেগুলো? কই কি করলাম? আমি তো তোকে হাক করার জন্য এসেছি। তুই তো জানিস আমি মেয়েদের থেকে দূরে থাকি। চিন্তা করিস না, ভার্সিটিতে একবার ভর্তি করিয়ে দেই, তারপর দেখ আমি তোকে কি থেকে কি বানাই। আমি যেমন আছি তেমনই থাকবো। কোনো মেয়ের সাথে আমি কথা বলতে রাজি না। আচ্ছা, আমার সাথে তো কথা বলবি। সেটা তো বলবোই। তাতেই হবে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়। আমি তোর জন্য আজকে নিজ হাতে খাবার রান্না করেছি, তোকে নিজ হাতে খাইয়ে দেব। আমার তো হাত আছে, তাহলে তোর হাতে কেন খাবো? আকাশের এমন বোকার কথাই সাথী তো এবার রেগে গেল। তোকে খেতে হবে না, তুই যা ফ্রেশ হয়ে আয়। আরে রাখছিস কেন? আমি কি করলাম? তুই যাবি এখান থেকে? ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ তো ফ্রেশ হতে চলে যায়। এইদিকে সাথীর মাও কিছু বলেনি, কেননা ওনারা সবাই জানে আকাশ কেমন, সেজন্য ওনারা তেমন কিছু মনে করেনি। একটু পরে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, এসেই খেতে বসে। সাথী ওকে খাবার বেড়ে দিচ্ছে খাবার টেবিলে। তা আকাশ, এখানে থাকতে তোর অসুবিধা হবে না তো? অসুবিধা কেন হবে? এই যে তোদের মতো আমার তো এত বড় বাড়ি নেই। আরে খালা, সে যাই হোক, তাছাড়া আমি তো এখানে বড় জোর 3-4 বছর থাকবো। আর যখন ভার্সিটি অফ থাকবে আবার বাড়িতে থেকে ঘুরে আসবো। তাহলে আমিও যাব তোর সাথে। সেটাই ভালো হবে, তুই আকাশের সাথে যেতে পারবি। এতগুলো বছর তো আমাকে যেতে দাওনি একা একা। তুই একা, সেজন্যই রাজি হইনি। আচ্ছা, এখন থেকে আকাশের সাথে যেতে পারবি। সেটাই ভালো হবে। তুই আমার সাথে এসে কয়েকদিন ঘুরতে পারবি। আচ্ছা, এখন খাওয়া শুরু কর। আর রান্না কেমন হয়েছে তা আমাকে জানাবি। আগে খেতে তো দিবি। আমি কি না করেছি নাকি? তুই এইভাবে বকবক করলে খাবো কি করে? ঠিক আছে, আমি চুপ থাকলাম। তুই এবার তাহলে খেয়ে নে এবার। তুইও বস, একসাথে খাই আমরা। ঠিক আছে, তা খাবার কেমন হয়েছে তা তো এখনো বললি না। সত্যি অনেক ভালো হয়েছে তোর রান্না। আমি তো কখনো ভাবিনি তোর রান্না এত ভালো হবে। আমি মাঝে মাঝে রান্না করি, তুই আসবি বলে আজকে ভালো করে রান্না করেছি। ও, তাই বল। ওরা খেতে থাকে। অন্যদিকে ইরার কথা তো আপনারা ভুলেই গেছেন, তবে চিন্তা করবেন না, ইরাও চলে আসবে কিছুক্ষণ পরে। তবে কি করে আসবে তা আপনারা গল্প পড়ার মাধ্যমেই বুঝতে পারবেন। পরের দিন সকালে সাথী আকাশকে নিয়ে বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। ওরাও গাড়ি নিয়ে বের হয়। ভার্সিটিতে এসে আকাশকে ভর্তি করিয়ে দেয়। মোটামুটি ওই দিনের মতো আকাশের কাজ শেষ। তুই একটু অপেক্ষা কর, আমি ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসতেছি। আমি আসি তোর সাথে। আচ্ছা আয়। সাথী আকাশকে নিয়ে ক্যান্টিনের দিকে যেতে থাকবে। তখনই কয়েকটা ছেলে আসে ওদের সামনে, এসে হঠাৎ করে সাথীর সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা আজকেও? আমি এখানে। কেন, আমি কি আসতে পারি না? না, পারছি না। কেন বলতো? তোকে আমার সহ্য হয় না, তার উপর তোর চরিত্রেও ঠিক নেই। তোর কি চরিত্র ঠিক আছে? আছে, কারণ আমি তোর মতো ছেলেদের পিছনে ঘুরি না। তুই তো কুত্তার মতো ছেলেদের পিছনে ঘুরিস, একটা ফেলে আরেকটার পিছনে ঘুরিস। কথাগুলো শুনে শিপনের অনেক খারাপ লাগে, সাথে ইগো। সেজন্য সাথীকে থাপ্পড় দিতে যাবে, তখনই আকাশ এসে শিপনের হাতটা ধরে ফেলে। এতে বাকিরা অবাক হয়, কেননা শিপনের বাবা এখানকার রাজনীতিবিদ, তার উপর ডলার আর সব দিক দিয়ে পাওয়ারফুল তো আছেই। সেজন্য কেউ চাইলেও শিপনের সাথে
তেমন একটা ঝামেলায় জড়ায় না, কিন্তু আকাশ তো প্রথম দিনই ঝামেলা করে বসে। এইদিকে শিপন হাতটা সারিয়ে নিয়ে, তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরেছিস। ভাইয়া ওদের সাথে ঝামেলা করিস না, ওরা অনেক খারাপ। কথাটা শুনে আকাশের তো আরো বেশি রাগ হয়। সেজন্য শিপনকে ওখানেই 2টা থাপ্পড় মারে, যার জন্য বাকি সবাই আরো বেশি অবাক হয়। ভাইয়া তুই এটা কি করলি? এখন তো ওর বাবাকে কল দেবে, আর এরপরে শুরু হবে বাকি ঝামেলা। ও নিজের বাবার ক্ষমতায় চলে। যদি সাহস থাকে তাহলে কি বল নিজের ক্ষমতার বড়াই করতে। ঠিক আছে, আজকে আমার আর তোর মধ্যে মারামারি হবে, এর ভিতরে অন্য কেউ আর আসবে না। তাহলে তো ভালোই হয়। ভাইয়া তোর মাথা ঠিক আছে? তুই ওর সাথে কখনো পারবি না। কেন শুধু শুধু মার খাওয়ার জন্য এরকমটা করছিস বলতো? সাথী, তুই একটু সাইডে। এরপর শুরু হয় মারামারি। ওরা একে অপরকে মারতে থাকে। কেউ কারোর থেকে কোনো অংশে কম না, কিন্তু তাও আমাদের সাথে শিপন। কিছুক্ষণের মধ্যে শিপন হার মেনে যায়। কিন্তু আকাশ লক্ষ্য না করলেও বাকিরা ঠিকই লক্ষ্য করে আকাশের দিকে সবাই যে তাকিয়ে আছে। কেননা মারামারির সময় কখন যে আকাশের শার্ট খুলে গেল তা কেউ বুঝতে পারেনি। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। ভাই তোর সিক্স প্যাক বডি আসলো কই থেকে? ওখানের মতো প্রশ্ন করছিস। আমি সত্যি বলছি ভাইয়া, আমি তো জানতামই না তোর যে এরকম বডি থাকবে। এখন তাহলে চল। দাঁড়া, আমার বান্ধবীদের সাথে পরিচয় হয়ে নে। তোর বান্ধবীদের সাথে আমি পরিচয় হয়ে কি করব? তুই তো কাউকে চিনিস না, তাহলে এখানে এসে সময় কাটাবি কি করে? সেজন্য ওদের সাথে পরিচয় হয়ে নে, তাহলে অন্তত তুই ভালোভাবে আড্ডা দিতে পারবি। তার কোনো দরকার নেই। আপনার না আসলেও আমাদের কাছে। এক্সকিউজ মি, আপনারা কারা? আমি সেতু, আর ও ঋতু, আর ও হচ্ছে। ও সাথী, তাই তো? তাছাড়া আপনাদের সাথে পরিচয় হয়ে আমার কি কাজ? যা চাইবেন তাই পাবেন। মানে? আচ্ছা, এখন তোকে নিয়ে শপিংয়ে যেতে হবে। শপিং কেন? তাহলে কি এইভাবে বাসায় ফিরবি নাকি? আচ্ছা চল তাহলে। আমিও আসবো। আমিও আসি তোদের সাথে। ওই, আমরা কি এখানে পিকনিকে যাচ্ছি নাকি যে তোরাও সাথে যাবি? তুই চুপ কর, আমাদের নিয়ে চলুন প্লিজ। ঠিক আছে, তবে আমি তো চিনি না যে আপনাদের নিয়ে যাব। আরে আমরা তো চিনি, আমাদের সাথে যাবে, সমস্যা কি আর? ঠিক আছে, যাওয়া যায়। ওরা আকাশের হাত ধরে নিয়ে একটু সামনে আসলে ভার্সিটিতে কয়েকটা গাড়ি আসতে থাকে এক এক করে। এইদিকে বাকিরা না বুঝলেও শিপন তো বুঝেছে, কেননা আকাশ যতক্ষণ ওদের সাথে কথা বলছিল ততক্ষণে শিপন ওর লোকেদের এখানে ডেকে এনেছে। কিন্তু আকাশের সাথে আর ওর বান্ধবীরা তো খেয়ালই করেনি। কিছুক্ষণ পরে, কি ভেবেছিস তুই আমাকে এখানে আঘাত করে তুই জীবিত ফিরতে পারবি? তা তোর কি মনে হয় তোর লোক এখান থেকে জীবিত ফিরতে পারবে? মনে তো হচ্ছে এত লোক দেখে তোর মাথাটা গেছে। এখানে প্রায় 20 জনের মতো লোক আছে, আর তুই একা। এখন তুই ভেবে দেখ এখান থেকে বের হবি কি করে। তা তোর যে অবস্থা করেছে আমি, তো নিজেই তো ভালো হতে 1 মাস লেগে যাবে। আমার 1 মাস লাগলেও তোকে আজকে আমি এমন মার মারবো যে তোকে সারা জীবনের জন্য বিছানায় শুয়ে কাটিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাক আরও একটি মারামারি। ভাইয়া আমার ভয় করছে, প্লিজ ওদের সাথে ঝামেলা করিস না। খালা জানতে পারলে তো ওখানে অনেক কষ্ট পাবে। কোনো টেনশন নিস না, আমি তো আছি। সাথী তোর বান্ধবীদের নিয়ে একটু সাইডে যা, আমি ওদের দেখতেছি। এরপর তো ওরা কিছুটা ভয়ে চলে আসে সাইডে। এরপর শুরু হয় বাকি মারামারি। ওরাও মার খায়, সাথে আকাশও খায়। তবে এরপর ওরা বন্দুক বের করে আর মারামারিতে না পেরে গুলি করতে থাকে। এতে ওদের কিছু মারা যায়। এরপর ওদের থেকে একজনের কাছ থেকে বন্দুক নিয়ে ওদের গুলি করতে থাকে। কিন্তু সাথী তো অবাক হয়ে যায়, কেননা সাথী কখনো আকাশকে চাকু দিয়ে একটা আপেলও কাটতে দেখেনি। কেননা আকাশ চাকু ভয় পেত, আর সেই আকাশ এখন বন্দুক দিয়ে এইগুলো করতেছে। এতেই ও অবাক। এইদিকে আকাশ বুদ্ধি করে শিপনের মাথায় বন্দুক ধরে। ওদের গুলি করা বন্ধ করতে বল। ওই তোরা বন্দুক ফেলে দে সাইডে। বস, তাহলে তো উনি আপনাকে মেরে ফেলবে। যা বলেছি তাই করো। ওরা তো বন্দুক ফেলে দেয়, আর সাথীও ওর বান্ধবীদের নিয়ে এনে ওদের কাছে রাখে। তো লোকদের নিয়ে এখান থেকে যায় এবার।
তবে তোর যে অবস্থা, মনে হয় না তুই নিজের পায়ে হেঁটে যেতে পারবি। আচ্ছা, তোরা ওকে আগে হসপিটালে নিয়ে যা। দেরি হলে আবার মারাও যেতে পারে। হসপিটালে নিয়ে যা, দেরি হলে আবার মারাও যেতে পারে। লোকগুলো শিপনকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। এইদিকে এতক্ষণ ভার্সিটিতে কি হয়েছে তা বাকি সবাই স্বপ্নের মতো দেখতেছে, যা শুধু দেখাই যায় কিন্তু বাস্তব হয় না। ওদের কাছে তা মনে হচ্ছে। তোমরা না শপিং মলে যাবে? তা চলো তাহলে। ও হ্যাঁ, চল ভাইয়া। ওরা গাড়ি নিয়ে চলে আসে শপিং মলে। সেতু আর ঋতু তো আকাশের জন্য শপিং করতেছে নিজেদের পছন্দ মতো। তা দেখে সাথী জিজ্ঞেস করে, ব্যাপারটা কি বলতো? কিসের ব্যাপার? কি হয়েছে রে সাথী? তুই ঋতুর সাথে কি কথা বলছিস? এই দেখ, ঋতু আকাশের জন্য কি কি কিনতেছে। কি রে, তোকে আমি কি বললাম আর তুই কি করছিস? দেখ, উল্টো তুই যদি পারিস আমাকে সাহায্য কর। কখনোই না। বুঝতেছি না তোরা কি নিয়ে কথা বলতেছিস। তোকে এত কিছু জানতে হইবে না। ততক্ষণে আকাশ নিজের জন্য কিছু শার্ট আর প্যান্ট কিনে নেয়, তাও পুরো ঢোলা। তা দেখে ঋতু আর সেতু তো আরও বেশি অবাক হয়ে যায়। এইগুলো কি? কোনগুলো? এত কষ্ট করে তোমার জন্য আমি এইগুলো খুঁজে এনেছি, আর তুমি কি না এইগুলো কি কিনলে? আমি যে এগুলো পড়ি। এটা কোনো কথা? তোমার সিক্স প্যাক বডি, আর তুমি এইগুলো পরে তা লুকিয়ে রাখতে চাও কেন? সবটা আপনাদের না জানলেও চলবে। আচ্ছা ভাইয়া, চল তাহলে আমরা বাসায় ফিরে যাই, আর তোরা দুজনেও নিজেদের বাসায় যা। আচ্ছা শুন, আজকে তোর বাসায় আমরা আসি। আমার বাসায় কেন? এর আগে তো কখনো আনতে পারিনি তোদের। এতদিন বলেছিস আসিনি, তা আজকে যখন যেতে চাইছি তখন তো আমাদের নিতে পারিস। দেখ, না করিস না। ঠিক আছে চল, তবে কোনো মতলব যদি তোদের মনে থেকে থাকে তাহলে সেটা ভুলেও যেন সামনে না আসে। আসবে না, এবার তো নিয়ে চল। এরপর ওরা গাড়ি নিয়ে যেতে থাকে আকাশের সাথে। ওরা বাসায় পৌঁছে রেস্ট নিতে থাকে। অন্যদিকে শিপন তো হসপিটালে যায়, কিন্তু শিপনের লোক ভয়ে শিপনের বাবা মিস্টার জাফর ইকবালকে কল দিচ্ছে না। কেননা উনি যদি জানতে পারে ওনার ছেলের এরকম অবস্থা হয়েছে তাহলে তো শিপনের লোককে উনি এমনিতে মেরে ফেলবে। এই ভয়ে ওরা কল দেয়নি। এইদিকে কি ব্যাপার, শিপন এতটা সময় হয়ে গেল অথচ আমাকে কোনো কল দিচ্ছে না? তা ও ঠিক আছে তো? আচ্ছা, ওকে একটা কল দেই। এইদিকে কল দিতে থাকে কিন্তু শিপন তো কল ধরছে না। কেননা ধরবে কি করে, আপনারা তো সবই জানেন। এইদিকে অনেকগুলো কল দেওয়াতে ওর লোক কল ধরে। হ্যালো বস। আমার ছেলে কোথায়? স্যারের তো কি হয়েছে শিপনের? শিপনের লোক সবটা বলতে থাকে। সবটা বলার পরে উনি তো রেগে একদম চিৎকার করে ওঠে। আর কিছুক্ষণ পরে হসপিটালে এসে শিপনের লোককে থাপ্পড় দিতে থাকে। তোরা থাকতে আমার ছেলের এরকম অবস্থা হলো কি করে? বস, আমরা পুরো চেষ্টা করেছি কিন্তু তাও পারিনি। তার উপর আমাদের 12 জন লোকও মারা গেছে। ওই ছেলের পরিচয় কি? জানি না, তবে স্যার জানে ওই ছেলেটার সম্পর্কে। তাহলে ওর থেকেই জেনে নেব। তা তো সম্ভব না। মানে কি ডক্টর? আপনার ছেলের অবস্থা দেখে আমি এতটুকু বলতে পারবো, 1 মাসের আগে সুস্থ তো হবেই না, এবং 15 দিনের আগে তো কথাও ঠিক মতো বলতে পারবে কি তাও সন্দেহ। তাহলে কি এতগুলো দিন আমি অপেক্ষা করব নাকি? বস, আমরা ভার্সিটিতে এসে জিজ্ঞেস করলেই কেউ না কেউ তো ঠিকই বলতে পারবে। পুলিশকে খবর দে, আমি কথা বলবো ওদের সাথে। ঠিক আছে বস। যাও তাহলে। এইদিকে উনি ওই ছেলেকে খোঁজার জন্য সবাইকে লাগিয়ে দেয়। অন্যদিকে দোস্ত, ওটা তোর কেমন ভাই? আগে তো কখনো দেখিনি ওকে। ভাইয়া তো 5 বছর পর এই দেশে এসেছে, তাছাড়া আমার সাথে ফোনে যোগাযোগ হতো। তা উনি এখন এখানে আসার কারণ কি ছিল? সেটা তো আমি জানি না। ভাইয়া তো এখানে পড়াশোনা শেষ করবে, তারপর উনি নিজের দেশে আবার ফিরে যাবে। তোর ভাইয়াকে আমাদের খুব পছন্দ হয়েছে, ওর সাথে একটু সেটিং করিয়ে দিবি। ওই, তোরা কি আমাকে দালাল পেয়েছিস নাকি যে আমি সেটিং করিয়ে দেওয়ার জন্য বসে আছি? এমন কেন করছিস?
তাছাড়া তুই ছাড়া আমার আর কে আছে বল? হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, আমি দেখব। তবে ভাইয়াকে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না। উনি যদি নিজের ইচ্ছাতে রাজি হয় তাহলে ঠিক আছে, নয়তো আমার কোনো কিছু করার থাকবে না। সমস্যা নেই, আমরা মানিয়ে নিব। তোরা দুজনেই কি বিয়ে করবি নাকি? দুজনেই চেষ্টা করব, সেখান থেকে যার কপাল খুলে সেই হবে লাকি। চেষ্টা তো দুজনেই করব আমরা। সত্যি তোদের মাথাটাই গেছে। আচ্ছা, যা খুশি কর তোরা। ওরা দুজনেই চলে আসে আকাশের রুম। এসে দেখে আকাশ শুয়ে আছে আর কম্পিউটারে কি যেন করতেছে, সেজন্য ওর পাশে এসে বসে। কি ব্যাপার, আপনার এখানে কেন? এসেছি আপনাকে দেখার জন্য। আমাকে দেখার কি আছে? আছে অনেক কিছু। আচ্ছা যাক গিয়ে, তা কি করছেন? দেখছেন না কাজ করতেছি। ঋতু কম্পিউটারের দিকে তাকায়, কিন্তু ওখানে থাকা কোনো কিছুর দিকে তাকিয়ে ওরা দুজন কিছুই বুঝতে পারছে না। ধ্যাত, কিছুই তো বুঝতেছি না। আপনাদের আর বুঝে কাজ নেই, আপনারা এখান থেকে যান আর আমাকে কাজ করতে দিন। আকাশ কাজে লেগে পড়ে। অন্যদিকে ঋতু আর সেতু চলে যায় সাথীদের বাসা থেকে, কেননা সন্ধে হয়ে আসাতে ওরা আর থাকতে চায়নি। অন্যদিকে জাফর ইকবাল পুলিশ অফিসার থেকে শুরু করে ডিসিকেও কল করে ওনার বাসায় আনায়। কি ব্যাপার স্যার, আমাকে ডেকেছেন? হুম, তোমাদের ডেকেছি একটা কাজে। কি কাজ? জাফর আর ওনার লোক সবটা বলতে থাকে। সবটা শোনার পর বুঝতে পেরেছি আমি। তাহলে এখন যান আর কাজ লেগে পড়ুন। আপনি চিন্তা করবেন না, আমি এখন থেকেই দেখতেছি সব কিছু। ইন্সপেক্টর, আপনি কাল সকালে জানেন আর ভার্সিটি থাকা সবাইকে এক এক করে জিজ্ঞাসা করবেন, আর যতটুকু তথ্য পাবেন সবটা আমাকে জানাবেন। জি স্যার, আমি সকালেই রওনা দিব। জাফর সাহেব, তাহলে আমরা আজকে চলি, বাকিটা কাল তথ্য পাওয়ার পর জানাবো। ওকে, তবে তাড়াতাড়ি যেন হয়। চিন্তা করবেন না তা নিয়ে, আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে এনে রিপোর্ট দিব। ঠিক আছে, তোমরা তাহলে এবার যেতে পারো। ঠিক আছে স্যার। ওরা তো চলে যায়। এইদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা ও এখন বুঝতে পেরেছে ভার্সিটিতে পরের দিন কি হতে পারে। তাও সাথীর সাথে ভার্সিটিতে যায় ক্লাস করতে। গাড়ি থেকে নেমে সাথী ওর ক্লাসে চলে যায়, আর আকাশ যখন ওর ক্লাসে ঢুকবে ঠিক তখনই একটা মেয়ের সাথে ওর ধাক্কা লাগে। এতে ওরা দুজনেই একসাথে পুলরে পড়ে যায়, আর ইরার উপরে এভাবে আকাশ পড়ে। এতেই ওহ মা গো, মরে গেলাম আমি। এই যে, আপনারাও কি এখানে এসেছে নাকি যে ওনাকে রাখছেন? ওই বলদ কোথাকার, ব্যথা পেলে তোর সবাই মায়ের কথাই বলে। ঠিক তো? ওই শালার বেটা, শরীরের ওপর শুয়ে থাকতে ভালো লাগছে তাই না? শরীর অনেক গরম তো, সেজন্য ভালো লাগছে। তোর ভালো লাগা আমি দেখাচ্ছি। এই বলে আকাশকে ওর উপর থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর দুজনেই দাঁড়িয়ে পড়ে। মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে হয় তাই না? আপনার মতো মেয়ে সামনে থাকলে এরকম তো হবেই। সরেন তো সামনে থেকে, সত্য সব। বিরক্ত ভাব নিয়ে রুম থেকে ইরা বের হয়ে গেল। আসলে হবে নাই বা কেন? ভার্সিটির প্রথম দিনে এরকম পরিস্থিতি যদি আপনাদের সাথে হতো তাহলে আপনারা কি করতেন বলেন? যাক গিয়ে এবার চলুন এবার গল্পের কাহিনীতে চলে আসি। এইদিকে ভার্সিটিতে পুলিশ আসে আর ওরা সামনে ইরাকে দেখে। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। কি জন্য ডেকেছেন? তার আগে বলুন, সত্যি সত্যি উত্তর দিবেন? প্রশ্নটা তো করবেন আগে, প্রশ্ন না জেনে বলবো কি করে? গতকাল ভার্সিটিতে কি হয়েছিল? তা আমি কি করে বলবো? কেন, আপনি কি ছিলেন না ভার্সিটিতে? জি না। মিথ্যে কেন বলছেন? দেখুন, আমি আজকে এসেছি ভার্সিটিতে, আর আজকেই আমার প্রথম ক্লাস। তাছাড়া গতকাল নাকি এখানে মারামারি হয়েছিল, এটা শুধু শুনেছি, এর বেশি জানি না। তা এর সম্পর্কে কে ভালো তথ্য দিতে পারবে? তা তো আমি জানি না। আচ্ছা, এই সম্পর্ক কার কাছ থেকে জেনেছেন? এই তো ভার্সিটির অনেকেই তো জানে। ঠিক আছে, আপনি তাহলে আসতে পারেন। এরা তো চলে যায়। এইদিকে পুলিশ অফিসার আরও কিছু ছেলে মেয়েকে জিজ্ঞেস করে,
কিন্তু ওনারা ঘটনা তো বলে, কিন্তু ওরা কেউ ছেলেটাকে চিনে না, সেজন্য। স্যার এখন কি করব? কি করব সেটাই ভাবতেছি। ওই ছেলের সম্পর্কে ডিটেলস জানতেই হবে, নয়তো ডিসি স্যার আমার অবস্থা শেষ করে ছাড়বে। আচ্ছা, আমরা যতটুকু তো জানি ওই ছেলে নতুন, তাহলে প্রতিটা ইয়ারে প্রথম বর্ষের ছেলে খোঁজ নিলে হলেই হয়। আরে ওই ছেলেটা নতুন, এটা ঠিক আছে, কিন্তু যে কোনো বর্ষেই তো ভর্তি হতে পারে। স্যার এটা তো ভেবে দেখিনি। তোর মাথায় যদি এগুলো ঢুকতো তাহলে তুই তো আজকে আমার জায়গায় থাকতি। আচ্ছা, এখন তাহলে কি করব? কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে যাব, আর গত 10 দিনে কে কে ভর্তি হয়েছে সেটার লিস্ট নিব। তাহলে আমাদের কেসটা সহজে হয়ে যাবে। সত্যি স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এরপর ওরা স্যারের কাছে যায়, আর যারা নতুন ভর্তি হয়েছে ওদেরকে ডিটেলস আর ছবি সহ কিছু ডকুমেন্ট নিয়ে বের হয় ভার্সিটি থেকে। এই নিয়ে ওরা চলে আসে ডিসি অফিসে, আর ওনাকে সবটা দেখায়। স্যার এটাই ভর্তি হয়েছে, এবার এখান থেকে খুঁজে বের করব কি করে? একটা কাজ করো, তুমি এগুলো নিয়ে হাসপাতাল বা জাফর ইকবালের বাসায় চলে যাও। আর ওনার লোকেরা তো ওই ছেলেকে দেখেছে, তাহলে ওই লোকগুলো ঠিকই চিনতে পারবে ওই ছেলেটাকে। স্যার এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসেনি? সব বুদ্ধি যদি তোমার মাথায় আসতো তাহলে তো তুমি আমার জায়গায় থাকতে। বুঝেছি, আমি তাহলে চলি স্যার। ওই দিন ডিসি আর পুলিশ আসে জাফর ইকবালের কাছে। কোনো তথ্য কি জানতে পেরেছো? জি, আপনার লোকেদের ডাকবেন, তবে ওদেরকে ডাকবেন যারা ওই দিন মারা খেয়েছিল। ওই তোরা কোথায় আছিস? এদিকে আয়। বস, আমাদের ডেকেছেন কি? এখানে কিছু ছবি আছে, তোরা এই ছবিগুলো দেখ, আর এটা বল ওই দিনের সেই ছেলেটা এখানে আসে কিনা। জি বস, দেখতেছি। ভালো করে দেখো। এরপর ওরা ছবি দেখে, কিন্তু ওখানে আকাশের ছবি ছিল না। কিন্তু কেন ছিল না তা তো আপনারা বুঝতে পারছেন না। আসলে আবার অনেকের মাথায় ঢুকছে না, তাহলে আপনাদের একটু ডিটেলসে বলি। আসলে আকাশ ওই ভার্সিটিতে ভর্তি হয়েছে 2 মাস আগে, আর এই সব কিছুর সাথে ব্যবস্থা করেছিল। কিন্তু পুলিশ অফিসারগুলো তো 10 দিনের মধ্যে যারা ভর্তি হয়েছে তাদের লিস্ট এনেছিল, সেজন্য ওখানে আকাশে কোনো ছবি ছিল না। তোরা কি ভয় পাস নাকি? আমাকে বলতো। দেখ, আমার ছেলেকে মেরেছে, আর আমি ওই ছেলেকে এখনো খুঁজে পাচ্ছি না। এটা যদি আমার ছেলে কখনো বুঝতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস তো? কিন্তু বস, ওই ছেলেটার ছবি এখানে না থাকলে আমরা কি করব? তুমি কাদের ছবি এনেছো যে ওই ছেলেটার ছবি নেই? ওই ছেলেটা নাকি নতুন ভর্তি হয়েছে, সেজন্য আমরা 10 দিন আগে যারা ভর্তি হয়েছে এখন পর্যন্ত ওদের লিস্ট এনেছি। এবার 1 মাসের মধ্যে যারা ভর্তি হয়েছে তাদের ছবি আর ডিটেলস নিয়ে আসো। জি স্যার, এখনই যাচ্ছি। পুলিশ অফিসার চলে আসে ভার্সিটিতে, আর ওখানে 1 মাসের ডিটেলস আনে, কিন্তু তাও কোনো ছবি মেলাতে পারেনি। তোদের দিয়ে কোনো কাজই হচ্ছে না। সামান্য একটা ছেলেকে তোমরা খুঁজে বের করতে পারছো না, সেখানে বড় বড় অপরাধীকে কিভাবে তোমরা খুঁজে বের করবে? আমি যত তাড়াতাড়ি পারি এই ছেলেকে খুঁজে বের করার কথা দিলাম। এতে তো জাফর অনেক রেগে যায়। জাফরকে অনেক কিছু বুঝে ওরা তো চলে আসে, কিন্তু ওরা কি আজও আকাশে খোঁজ দিতে পারবে? আচ্ছা যাক গিয়ে, সামনে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আলোচনা করি। কয়েকদিন আকাশ ভার্সিটিতে আসেনি, কারণ সাথী বলেছে ওই দিনের ব্যাপারটা নিয়ে পুলিশ বারবার ভার্সিটিতে এসে ঘুরে যাচ্ছে, সেজন্য আকাশকে মানা করেছিল ভার্সিটিতে না আসার জন্য। 5 দিন পর আসে ভার্সিটিতে সাথীর সাথে, তখন ঋতু আর সেতু আসে ওদের কাছে। এতদিন ধরে আসনি কেন? জানো কতটা মিস করেছি তোমাকে। রাখ তোদের মিস করা, ভার্সিটিতে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিস কি হচ্ছে এইসব। এত কিছুর ভেতরে ওকে আমি নিয়ে আসবো কি করে? তা তো ঠিক বলেছিস, কিন্তু এরপর কোনো ঝামেলা হবে না তো? জানি না, আমার তো ভয় করছে। এই ভয় পেলে কি হবে? তাছাড়া আমি তো আছি। এই ভয় পেলে কি হবে? তাছাড়া আমি তো আছি।
সবটা সামনে নেব, চিন্তা করিস না। তুই কি করে যে এরকম সিচুয়েশনে শান্তিতে থাকতে পারছিস আমি তো তাই তো বুঝতেছি না। তুই কি একটুও ভয় করে না তোর? ভয় বলতে কোনো শব্দ নেই, তাই সব বিষয়ে তোদের কোনো টেনশন নিতে হবে না। ঠিক আছে। ওরা আড্ডা দিচ্ছে, তখনই ভিতর থেকে কেউ একজন দৌড়াতে দৌড়াতে আসতেছে আর সাথে চিৎকার দিতে থাকে। একটু ভালো করে তাকিয়ে দেখে ওটা ছিল ইরা। বাঁচাও আমাকে, এই ছেলেগুলোর হাত থেকে বাঁচাও। এইদিকে আকাশ ওখান থেকে উঠে যেতে থাকবে, তখনই সাথী ওকে আটকে দেয়। দেখ, এমনিতে ঝামেলা করা ঠিক না। কি বলছিস তুই? একটা অসহায় মেয়েকে সাহায্য করা তো দায়িত্ব আমার। তুই ছাড়া তো আরও ছেলে আছে অনেক, তাহলে তোকেই কেন যেতে হবে? চিন্তা করিস না, কিছু হবে না আমার। ওদের কাছ থেকে উঠে ইরার সামনে এসে দাঁড়ায়, কিন্তু ইরা দৌড়ের কারণে নিজেকে সামলাতে না পেরে আকাশের উপরে এসে পড়ে। এতে ঋতু আর সেতু তো হিংসেই চলে যাচ্ছে। ওই মেয়েটার সাথেই কেন বারবার এমন হচ্ছে? সেটাই তো, বারবার ওর সাথে কেন ধাক্কা লাগবে? তা তুই ওই মেয়েকে জিজ্ঞেস করে নিস। তোরা চুপ করবি? ওরা চুপ করে যায়। এদিকে ইরাকে উঠিয়ে নেয়। তারপর, আজকেও আপনি? তাহলে কি চলে যাব নাকি? না না, যাবেন না প্লিজ, আমাকে বাঁচান। এবার আপনার পেছনে কেন পড়ে ওরা? আসলে আমি তো অনেক সুন্দরী, সেজন্য। ইয়ার্কি মারেন আমার সাথে? আমি কি জানি নাকি ওরা কেন আমার দিকে এসেছে? ওই তোদের কথা শেষ হলে মেয়েটাকে রেখে তুই যেতে পারিস। কথাগুলো কি আমাকে বলছিস? তুই ছাড়া আর কেউ আছে এখানে? আমি যখন ওকে বাঁচাতে এসেছি তখন তোরা কেন আসলে ওর ক্ষতি করতে? বুঝেছি, তোকে একটু টাইট দিতে হবে। আমি কি নাট নাকি যে তুই টাইট দিবি? তোরা এত কথা শুনতে রাজি না। এই তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওকে মার। এরপর বাকি ছেলেগুলো মারতে আসে, আর আজকেও মায়ের খেয়ে শুয়ে আছে মাঠে। তারপর ওদের কিছু বন্ধু আসে আর ওদের নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার আগে আকাশকে কিছু হুমকি দিয়ে যায়। এইদিকে ইরা তো শুধু তাকিয়ে আছে, কেননা কোনো কিছুই বলছে না। কেন বলছে না তা আপনারা পরে জানতে পারবেন ওদের মোটামুটি মারা হলে। এবার যেতে পারেন। আচ্ছা, অনেকবার আমাকে বাঁচিয়েছেন, তা আমরা কি বন্ধু হতে পারি? শুধু বন্ধু, এর বেশি কিছু না। ঠিক আছে, তাছাড়া আমরা দুজনে তো সেম ক্লাসে। তা তো জানি না। আমি জানি। আচ্ছা, তোমার নাম্বার দাও। নাম্বার কেন? দরকার পড়লে যেন কল দিতে পারি। এরপর কি করার, নাম্বার দিয়ে দেয়। ইরা তো চলে যাবে তখনই। আচ্ছা, তার চেয়ে আমরা ভালো একটু আড্ডা দেই, কথাবার্তা বলি। আমার সাথে আমার খালাতো বোন আর ওর বান্ধবী আছে, আমি তো ওদের সাথে আড্ডা দিই। আসলে আমি নতুন তো, সেজন্য এখনো কারোর সাথে তেমন একটা পরিচয় হয়নি। আমিও সেম। তাহলে চলো আজকে তোমাদের সাথে আড্ডা দেই। ইরা আর আকাশ তো আসতে থাকে। এইদিকে সেতু আর ঋতু তো রাগে ফেটে যাচ্ছে, কেননা একে তো মেয়েটাকে বাঁচালো, আবার মেয়েটা এখন ওরই সাথে আসতেছে। এই জন্য তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ওর নাম ইরা, আমার ক্লাসেই পড়ে আর আমারই মতো নতুন। এরপর ওরা একে একে পরিচয় হতে থাকে। তবে ইরা এতক্ষণ লক্ষ্য না করলেও এবার আকাশের পোশাকের দিকে লক্ষ্য করে। কেমন একটা ঢোলা ঢোলা শার্ট প্যান্ট, কিন্তু সেতু আর ঋতু কি করে আকাশের সাথে বন্ধুত্ব করে সেটাই ভাবছে একটু পরে। আমি তাহলে চলি। ঠিক আছে, যাও, আমরা আরও কিছুক্ষণ থাকবো, তারপর যাব। তাহলে আমিও থাকি। আরে না, তোমাকে কষ্ট করে থাকতে হবে না। আরে আমি তো ভেবেছিলাম তোমরা চলে যাবে, সেজন্য আমিও যাওয়ার জন্য বলেছি। তোমার কাজ থাকলে যেতে পারো। আমার কোনো কাজ নেই। এদিকে ওরা লক্ষ্য করে এরা আকাশের সাথেই বেশিরভাগ কথা বলার চেষ্টা করে চলেছে। সেজন্য এই শাকচুন্নির জন্য তো আকাশের সাথে কথাই বলতে পারছি না। এই মেয়েটার জন্য আকাশের সাথে যে ঠিকভাবে কথা বলবো তাও পারছি না। এই মেয়েটাকে নিয়ে কি যে করব, মন যে কষিয়ে থাপ্পড় মারি, কিন্তু সিনিয়র আপু বলে বেঁচে গেল। কি ভাবছিস তোরা? কই কিছু না তো। তাহলে চুপ করে আছিস কেন? কথা যে বলবো তাও তো পারছি না। উনি তো একাই সব কথা বলে নিচ্ছে, আমাদের তো কথা বলার সুযোগও দিচ্ছে না। সরি, আসলে আজকে প্রথম কথা হচ্ছে তো, সেজন্য এরকম হচ্ছে।
সমস্যা নেই, তুমি কথা বলো। আচ্ছা, তা তোমরাও কথা বলো। তোমরা চুপ করে থাকলে কি হবে? ওরা তো এমনিতে অনেক কথা বলে, এখন না বললেও সমস্যা নেই। এদিকে ইরা কিছু বলতে যাবে তখনই আকাশের ফোনে একটা কল আসে। কল রিসিভ করে আলাদা জায়গায় চলে যাই কথা বলার জন্য। 5 মিনিট পরে ফিরে আসে। তাড়াতাড়ি চলো এখান থেকে, আর আপনাদের থাকতে হবে না এখানে। কেন? কি হয়েছে? যাদের মেরেছে ওরা লোক নিয়ে আসছে। তা এতগুলো ছেলেকে যখন মারতে মেরেছেন, তখন ওদের কেন পারবেন না? কারণ ওরা 30 জনের বেশি আসছে, আর এভাবে একা লড়াই করে তোমাদের বিপদে ফেলতে পারবো না। সময় নেই হাতে, ওরা 10 মিনিটের মধ্যে চলে আসবে। ভাইয়া, তুই এত কিছু জানিস কি করে? সবটা এখন জেনে কি করবে? তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে। এদিকে ওরা তো বেরিয়ে পড়ার 1 মিনিট পরে ভার্সিটিতে 5টা গাড়ি আসে। ওরা কিছু ছেলেকে ভয় দেখিয়ে ওদের থেকে সত্যিটা জেনে নেয়। তারপর এইদিকে যেতে থাকে। এইদিকে ঋতু আর সেতু তো আলাদাভাবে একদিকে যায়, আর সাথী আর ইরাকে পাঠিয়ে দেয় আলাদাভাবে। কেননা আকাশ ভালো করে জানে ওরা আকাশকে খুঁজে নিবে, সেজন্য সাথীকে সাথে রাখেনি, তাই আকাশকে কাউকে কল দেয়। যেভাবেই হোক ওদের লোকেশন আমাকে তাড়াতাড়ি করে পাঠাও, আর আমার লোকেশন এই নাম্বারে পাঠিয়ে দাও। অপর প্রান্ত থেকে কেউ একজন লোকেশন আর যা যা লাগে তা দিয়ে দেয়। এদিকে লোকেশন দেখতে থাকে, তবে আকাশ ভালো করে জানে ওদের হাতে হাতিয়ার আছে, সেজন্য কোনো প্রকার রিস্ক নিতে চায়নি। সেজন্য ওদের কৌশলে নিয়ে আসে জঙ্গলে, কেননা জঙ্গলে কৌশলে মারা যায়, আর উপর গুলি করলে তা গাছে লাগলে নিজেকে রক্ষা করা যায়। সেজন্য বেশিরভাগ সিনগুলো জঙ্গলে করা হয়। জঙ্গলে গাড়ি থামিয়ে ভিতরে চলে আসে আর ওদের জন্য অপেক্ষা করতে থাকে। ওরাও 1 মিনিট না হতেই চলে আসে। এইদিকে আকাশের কাছে কোনো প্রকার অস্ত্র নেই, আর না কোনো ছুরি আছে, সেজন্য নিজেকে বাঁচানোর জন্য এইদিকে আসা। তখনই ভাইয়া, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। তা তুই এখন কল কেন করতে গেলে? তুই ঠিক আছিস কিনা তা জানার জন্য। এখন তো উল্টে বিপদে ফেলে দিলে। কি হয়েছে বলবি তো? পরে বলবো তোকে, এখন কল রাখি। কল কেটে মোবাইল সাইলেন্ট করে রাখে, কেননা সাথীর ওপরে বিশ্বাস নেই। যদি কল দিয়ে বসে তখন তো ধরা খেয়ে যাবে। আর এরকম বোকার মতো সব জায়গায় কল আসার জন্য অনেকেই মাঝে মাঝে বিপদে পড়ে অনেকবার। সেজন্য এইসব অবস্থায় যখন পড়বেন মোবাইলের রিংটোন অফ রাখবেন, তাহলে আপনার শত্রু মোবাইলের সাউন্ড শুনে আপনাকে ধরে ফেলবে। সেজন্য এই বিষয় থেকে সাবধান থাকবেন। একটু পরে ওখানে আরও কয়েকটা গাড়ি আসে। ওরা এসেই ওই ছেলেগুলোর উপরে গুলি করতে থাকে। এতে ওদের অনেকেই তো মারা যায়, আবার অনেকেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। যারা পালিয়ে যায় তাদের আর কিছু করা হয়নি, বাকিরা তো ওখানেই মারা গিয়েছে। একটু পরে তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ঠিক সময় না আসলে তো আমি করে কিমা বানিয়ে ফেলতো। আচ্ছা যাই হোক, এখন তোমরা আসতে পারো। ওরা মুচকি হাসি দিয়ে চলে যায় ওখান থেকে। এরপর ওখান থেকে বের হয়ে আকাশও চলে আসে। বাসায় ফিরে সাথীকে দেখে চিন্তিত হয়ে বসে আছে, সেজন্য ওর পাশে এসে বসে। তোর এতক্ষণ লাগলো কেন আসতে? আমি তো ওখানে খেলতে যাইনি যে তাড়াতাড়ি ফিরে আসবো। তারপরও তোর এত লেট দেখে আমার যে চিন্তা হলো অনেক। কি হয়েছে সাথী? কি নিয়ে চিন্তিত তুই? তেমন কিছু না আম্মু। আকাশ, ফিরতে এত লেট করলে কেন? খালা, আমার কাজ ছিল, সেজন্য আমি বাইরে গেলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে খালা, তুমি খাবার দাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। এদিকে সবটা তো বরাবর হতে থাকে। অন্যদিকে ওই লোকগুলো চলে আসে জাফরের কাছে। কি ব্যাপার, তোদের এই হাল হলো কি করে? বস, আজকে ওই ছেলেকে মারতে গিয়েছিলাম, কিন্তু কই থেকে কালো পোশাক পরে কয়েকজন লোক এসে আমাদের উপর গুলি করতে থাকে। এতে অনেক তো মারা যায়, কিন্তু আমরা কয়েকজন বেঁচে ফিরতে পেরেছি। আচ্ছা, ওই ছেলেটা আর এই ছেলেটা একই নয় তো? আমরা তো ওই ছেলেটার মুখটাও দেখিনি। তোদের দিয়ে কোনো কাজই হচ্ছে না, কোনো একটা কাজ তোরা ঠিকভাবে করতে পারছিস না। কি করব? ওই লোকগুলো যদি না আসতো তাহলে তো ওই সমস্যার মধ্যে পড়তে হতো না। আচ্ছা যাক গিয়ে, তোরা এখন যা।
লোকগুলো তো চলে যায়। পরের দিন ওরা সবাই মিলে ভালোভাবে আড্ডা দিতে থাকে। এখন ওদের মধ্যে আগের চেয়ে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একটু পরে আকাশ চলো না, আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। কোথায় যাবে? ওই তোরা যাবি মানে আমিও যাব তোদের সাথে। তোদের আমি একা একা যেতে তো দিব না। তাহলে আমি আর বাকি থাকি কেন? আমিও যাব তোমাদের সাথে। সবাই যখন যাবে আমি আর কেন বাদ পড়বো? তাহলে চলো আমরা 5 জনেই মিলে ঘুরে আসি। কিন্তু আমি যাব না। আকাশের কথাই ওদের মুখের হাসি মলিন হয়ে যায়। কেননা আকাশ যে এরকম করবে তা ওরা ভাবতেও পারেনি। কেন তুমি যাবে না? তোমরা মাত্র 4টা মেয়ে আর আমি একটা ছেলে যাব। সবাই শুনলে কি বলবে? কে কি বললো তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমারও সেই। তোমাদের সমস্যা থাকলেও আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আরে চলো, অনেক মজা হবে, যা চাইবে তাই পাবে। কিন্তু কোনো ঝামেলা কিন্তু করবে না। ঠিক আছে, এখন তাহলে কোথায় যাওয়া যায় দেখো। সব খরচ আমার। তুই এত কিছু পাবি কোথায়? তোকে চিন্তা করতে হবে না। কবে যাবি তা শুধু ঠিক কর। এইদিকে ওরা দিন তারিখ ঠিক করে রাখে। সবাই নিজেদের পরিবারকে মানিয়ে নেয়। আকাশ যেহেতু যাবে সেজন্য আকাশের খালা ও সাথীকে যেতে দেওয়ার জন্য রাজি হয়। ওরা ওই দিন গাড়িতে ওঠে, কিন্তু গাড়িতে বাধা একটা সমস্যা। ওখান থেকে চলুন সে সমস্যা নিয়ে আলোচনা করি। ওরা 4 জনে আলাদাভাবে বসে আর সবার পাশে সিট ফাঁকা। তখনই আকাশ গাড়িতে ওঠে। আকাশ, তুমি আমার সাথে বসো। তোর সাথে কেন বসবে? ও আমার সাথে বসবে আমার পাশে। তুই চুপ কর, আমি ওর জন্য জায়গা রেখেছি, সেজন্য ও আমার পাশে বসবে। ওরা তো এই নিয়ে ঝগড়া করতে থাকে, কিন্তু আকাশ কি করবে বুঝতে পারছে না। কেননা সাথী এসে ইরার সাথে বসেছিল। এখন শুধু বাকি ঋতু আর সেতুর পাশের সিটগুলো ফাঁকা ছিল। তখন আমি আর সাথী একসাথে বসবো, আর বাকিরা কে কিভাবে বসবে তা আমরা জানি না। দেখ ভাইয়া, আমি যদি তোর পাশে বসি ইরা আপু আবার একা হয়ে যাবে। সেজন্য আমরা 3 জন এইদিকে বসি আর ওরা 2 জন একসাথে বসবে। সাথীর কথা ওরা আর ফেলতে পারেনি। এইদিকে ওরা এই অনুযায়ী বসে থাকে, কেউ কোনো কথা বলছে না। তবে সাথী আর ইরার সাথে আকাশ তো গল্প করতে থাকে। ওরা দুজন দেখতেছে আর রাগে ফেটে যাচ্ছে। ইরা তো আকাশের খুব কাছাকাছি চলে আসে বারবার। আমিও তাই দেখতেছি। এই ইরার তো একটা ব্যবস্থা করতে হবে। কি করবি ওদের? তা তো পরে দেখতে পাবি। ওরা যেখানে যাওয়ার ছিল সেখানে তো চলে আসে। ওখানে এসে ওরা 2 জন মোটামুটি আলাদা রুম নেয়। ওরা 4 জন 2 রুমে আর আকাশ একাই একটা রুম নেয়। পরদিন সকালে ওরা বের হয় সমুদ্র দেখার জন্য। তখনই আকাশ সাথে সাথে কথা বলছিল। তখন এরা আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকে, যা ঋতু আর সেতুর চোখ এড়িয়ে যায়নি। সেজন্য ঋতু আর সেতু একটা বুদ্ধি বাহির করে। আচ্ছা শুন, আকাশকে যদি আমাদের পেতে হয় তাহলে তো এই ইরাকে সরাতে হবে। কিন্তু ইরা যদি চলে যায় ওর লাইফ থেকে, তাহলে আমি আর তুই মিলে চেষ্টা করব আকাশকে পাওয়া। আমাদের 2 জন থেকে আকাশ যাকে পছন্দ করবে সেই আকাশকে বিয়ে করবে। ওকে, আমি রাজি। এখন কি করতে হবে সেটা বল। কি করলে ওই মেয়েটার থেকে আকাশকে দূরে রাখা যাবে তা বল। বেশি কিছু করতে হবে না, আমরা শুধু ওই মেয়েটার ক্ষতি করে যাব। যখনই সুযোগ পাবো তাহলে ও আকাশের পাশে থাকতে পারবে না ঠিক মতো। এইভাবে না বলে ডিটেলসে বল আমাকে। শুন তাহলে। এরপর ঋতু ওর বান্ধবী সেতুকে সবটা বলতে থাকে। সবটা শুনে সেতু কিন্তু ওদের মধ্যে কি কথা হচ্ছে তা আপনাদের না জানলেও চলবে। চলুন এবার গল্পে ফিরে আসি। ওরা পানিতে নেমে যায় একটু পরে। তোকে যে বলেছি মনে আছে তো? সবটা মনে আছে, তুই শুধু আমার পিছনে থাকবি। ওরা নিজেদের মধ্যে সবটা করে নিতে থাকে। তখনই সাথীর চিৎকার শুনে আকাশ ওর সামনে আসে। কি হয়েছে? এভাবে চিৎকার কেন করলে? ভাইয়া, ইরা ডুবে গিয়ে পানি খেয়ে নিল। এখন তো পানি বের করতে হবে। তাহলে আমাকে না ডেকে তো নিজে তো বের করতে পারিস। তুই বাহির কর। তোর কি মাথা ঠিক আছে? আমি বের করবো পানি? আকাশ তো ঠিকই বলেছে, ও কেন পানি বের করবে?
তার চেয়ে বরং আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। ভাইয়া, তুই পানি বের কর, নয়তো ও মারাও যেতে পারে। এবার আকাশ মানা করতে পারল না, ইরার পেট থেকে পানি বের করতে থাকে। তবে কিভাবে বের করে তা আপনারা বুঝতে পেরেছেন, সেজন্য কথাটা আর ভেঙে বললাম না। একটু পরে ইরার জ্ঞান ফিরে। সবটা দেখে তো অনেক লজ্জা পেয়ে যায়, কেননা এর আগে এরকম পরিস্থিতি বা এরকমভাবে ইরার সাথে কেউ করেনি। ইরা যখন উঠে বসে, সরি, আমি চাইনি এরকম কিছু করতে। আরে এখানে খারাপের বা লজ্জার কিছু আছে? তাছাড়া ভাইয়া, তুই তো ইচ্ছে করে কিছু করিস নাই, তুই তো ওকে বাঁচানোর জন্য করেছিস সব কিছু। তাহলে তুই সরি কেন বলবি? ওনার পারমিশন ছাড়া। থাক, আমি কিছু মনে করিনি। আমার জীবন বাঁচাতে যাই করেছেন তাতে আমি একটুও দোষ দিব না আপনার। এইদিকে ইরা তো এখন আকাশের উপরে অনেকটা দুর্বল হয়ে গেল। এইদিকে সেতু আর ঋতু তো আরও বেশি রাগে ফেটে যাচ্ছে। ওরা এখানে আরও বেশিক্ষণ ধরে থাকতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। এরা তো আকাশের উপর অনেক দুর্বল হয়ে পড়ে, যা ঋতু আর সেতু না বুঝলেও সাথে ঠিক বুঝতে পেরেছে একটু পরে। ব্যাপারটা কি আপু? কোন ব্যাপার? আকাশ ভাইয়ের পিছুই এখন আর ছাড়ছো না? তেমন কিছু না। আমি কিন্তু সবই বুঝতে পারি। সবটা বুঝতে হবে না। আচ্ছা, আমরা ফিরবো কখন? আর মাত্র 1 দিন থাকার পর। তবে ওই দিনই কিন্তু লাস্ট। কিসের জন্য? যদি ভালোবাসো তাহলে এখনই বলে দাও, নয়তো। নয়তো কি? ওই যে সেতু আর ঋতু, ওরা দুজনেই ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, আর ভাইয়াকে ওরা পেতেও চায়। তা তোমার ভাই, সে কি ওদের পছন্দ করে? ওরা তো ভাইয়াকে অনেকবার বলেছে, কিন্তু ভাইয়া তো ওদের কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। কি বলো? আমি ঠিক বলেছি। তাছাড়া ওরা তো ভাইয়াকে কিছু অফারও দিয়েছে। কি অফার? কানে কানে বলি তোমার, বাকিরা শুনলে সমস্যা আছে। বাকিরা তো অনেক দূরে। কিন্তু ওরা না শুনলেও পাঠক পাঠিকারা তো শুনে নেবে। তারা শুনলে তো আবার ওদের খারাপ ভাববে, সেজন্য কানে কানে বলতে চেয়েছি। ঠিক আছে, বলো। এরপর সাথী তো বলতে থাকে, ইরা তাও শুনছে আর অবাক হচ্ছে, আর সাথে মিটমিট করে হাসতে থাকে। সত্যি এরকম প্রস্তাব অন্য ছেলেরা পেলে আরো আগে রাজি হয়ে যেত। জানি আমি। কিন্তু এই কথাটা তুমি জানো কি করে? ভাইয়া আমাকে বলেছে। সেজন্য দেখছো না ভাইয়া কেমন করে ওদের কাছ থেকে দূরে দূরে পালাচ্ছে। তা এরকম বান্ধবী নিয়ে তুমি চলবে কি করে? আরে ওরা তো মেয়ে হিসেবে অনেক ভালো, কিন্তু ভাইয়াকে দেখার পরে ওরা ভাইয়াকে এত পছন্দ করেছে যে এখন ভাইয়াকে ছাড়া অন্য কোনো ছেলে ওদের পছন্দই হচ্ছে না। সবই বুঝলাম। তাছাড়া আমিও তোমার ভাইকে একটু আধটু পছন্দ করি, কিন্তু এখনো জীবনসঙ্গী যে করব ওই রকম ভাবে কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এখন যে কাজে এসেছি তা করি। ওরা এই দিনের মতো ঘুরতে বের হয়। এবার তো ইরা চোরাবালিতে পড়ে যায় হাঁটতে এসে। বাঁচাও, আমাকে বাঁচাও! এদিকে ইরার চেঁচামেচি শুনে ওরা খুঁজে পায় ইরাকে। তুই এভাবে এখানে পড়লি কি করে? আমি তো জানতাম না। তাছাড়া কোনো বোর্ডও নেই এখানে যে দেখে বুঝবো এখানে জেন্ডার আছে বা বিপজ্জনক কিছু আছে এখানে। এখন কথা বন্ধ দিয়ে ওকে বাঁচাতে তো হবে। আরে আকাশ, ওকে বাঁচাতে এসে তো তুমি নিজেও মারা যেতে পারো। সে তো কিন্তু ঠিক কথা বলেছে। আকাশ, তুমি ওকে বাঁচাতে এসে নিজের ক্ষতি করে বসো না। তোমরা দুজন চুপ করো। ওকে এভাবে বিপদে ফেলে যেতে পারবো না। যদি এখান থেকে যাই, ওকে সাথে করে নিয়ে যাব। ধমক শুনে ওরা আর কিছু বলেনি। আকাশ নিজের প্যান্টের বেল্ট খুলে একদিক ইরার দিকে মারে, অন্যদিকে ও ধরে। এটা তোমার হাতে পড়ে নাও, আর তোমরা আশেপাশে দেখো কোনো দড়ি পাও কিনা। ঠিক আছে, দেখতেছি। ওরা আশেপাশে দেখতে থাকে। এইদিকে সেতু আর ঋতু দাঁড়িয়ে দড়ি দেখতে পায়। চল, এই দড়িটা নিয়ে যাই। কি করছিস তুই? কই কি করলাম? আমরা চাই ওই মেয়েটা মারা যাক, কিন্তু দড়ি নিয়ে গেলে তো ওকে সহজে উদ্ধার করে ফেলবে। তা তো ঠিক বলেছিস, কিন্তু তাই বলে একটা মেয়েকে এভাবে মরতে দিব? আসলে ও আকাশকে পাওয়ার জন্য ওই মেয়েকে এভাবে তো মরতে দিতে পারি না। তাছাড়া ওই মেয়ে তো আকাশকে নাও ভালোবাসতে পারে। সেটাই, এখন চল এটা খুলে
নিয়ে যায়। ওরা দড়ি খুলতে থাকে। এদিকে আকাশ এখনো বেল্ট ধরে আছে, তবে ইরা প্রায় মাজা বরাবর নিচে আটকে পড়েছে। ছেড়ে দাও আমাকে। ছেড়ে কেন দেব? আমাকে বাঁচাতে পারবে? সেজন্য আমাকে বাঁচাতে এসে নিজের জীবনটাও এভাবে কেন নষ্ট করবে? দেখো, তোমার কিচ্ছু হতে দেব না। ওরা চলে আসবে দড়ি নিয়ে। অনেকক্ষণ হয়ে গেল, ওরা তো আসছে না। চলে আসবে, চিন্তা করো না। এদিকে ইরাকে বাঁচাতে আকাশকেও কিছুটা বালিতে নামতে হয়েছে। এতে আকাশ হাঁটু পর্যন্ত নিচে নেমে গেল। এদিকে ইরা আকাশকে কি বলবে তা নিজেও বুঝতে পারছে না, কেননা কোনো স্বার্থ ছাড়া আকাশ নিজের জীবন বাঁচিয়ে রেখে ইরাকে বাঁচাচ্ছে। এইদিকে ওরা এসে দেখে আকাশ অনেকটা বালিতে আটকে পড়েছে। ভাইয়া, তুই কেন নিচে নামতে গেলি? নিচে না নামলে ও ধরে বেশি নিচে আটকা পড়তো। তাই বলে তুই নিজেই বিপদ নিজেই ডেকে আনবি? আমি আকাশকে অনেকবার বলেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। ওই তো ওরা দুজনে দড়ি নিয়ে এসেছে। এরপর ওরা দড়ি আনলে বাকি 3 জন মিলে আকাশকে ওঠায়, কিন্তু এখনও আকাশ বেল্ট ধরে রেখেছে। এরপর 20 মিনিট পর ইরাকে ওরা বের করে ওই বালি থেকে। বের হতেই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্রায় 5 মিনিট হয়ে যায়, ইরা এখনও জড়িয়ে ধরে আছে। এদিকে সেতু আর ঋতু তো রাগে ফেটে যাচ্ছে, যা সাথী ওদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে। সেজন্য ওরা কিছু বলার আগেই, আরে ইরা আপু, এখন অনেক সময় পাবে জড়িয়ে ধরার জন্য, এখন তো ছাড়াও। ইরা এবার ব্যাপারটা বুঝতে পেরে ছেড়ে দেয়। এদিকে বেচারা আকাশে তো দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সেটাই তো এতক্ষণ ধরে রাখার কি দরকার ছিল? সেটাই তো। তোমরা দুজন চুপ করবে? এখন চলো এখান থেকে। হোটেলে ফ্রেশ হয়ে সবাই ব্যাগ গুছিয়ে নাও, আমরা এখান থেকে বের হবো আজকে। ঠিক আছে ভাইয়া। এরপর ওরা ওখান থেকে বের হতে যাবে, তখনই ওখানকার কিছু লোকাল ছেলে আসে ওদের কাছে। ওই তোরা এখানে কি করছিস? তা জেনে তোদের কি কাজ? বাহ, আমাদের এলাকায় এসে আমাদের সাথে উঁচু গলায় কথা। তোরা এখান থেকে যাবি নাকি আমি? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কি বাচ্চা নাকি যে তোকে ভয় দেখাবো? তাহলে চারিদিকে তাকিয়ে 5-6টা ছেলেকে দেখেও তোর ভয় লাগছে না? ভয় তো লাগবে তোদের। আমাদের কেন? তা কি এখনই বলতে হবে? তুই কি ভেবেছিস তুই একা এত সুন্দর সুন্দর মেয়েকে নিয়ে আসবি ঘুরতে আর আমরা ছেড়ে দেব তোকে? দেখ, এখানে ঝামেলা চাই না। তোকে ছেড়ে দিয়ে ওই মেয়েগুলোকে নিয়ে যাব। তোরা যাকে পছন্দ হয় নিয়ে চল। ওরা সামনে তাকাতেই আকাশে কোমরের দিকে তাকিয়ে ওরা ভয় পায়। কি জন্য ভয় পায় তা আপনারা জানতে পারবেন। এদিকে ছেলেগুলো ভয় ওখান থেকে পালাতে যাবে। কোথায় যাচ্ছিস তোরা? আয় রে ভাই, আমরা তো মজা করেছিলাম। ও তাই, মজা করছিলে? হ্যাঁ ভাই, মজা করছিলাম। তোমরা 4 জন সামনে আসো, আর এদের মুখে একটা করে এক একটা মুখে জুতার বাড়ি দিবে। প্লিজ ভাই, এরকম করবেন না। জুতার বাড়ি খাবি? ভাই, ওনাদের বলুন বাড়ি দিতে। আমরা যদি একটা বাড়ি বদলে জানটা ফিরে পাই সেটাই ভালো হবে। এদিকে ওরা এক এক করে আসে আর জুতোয় বাড়ি দিতে থাকে। এতে ছেলেগুলো অনেক অপমান বোধ করে, কিন্তু কিছু করার নেই। জীবন বাঁচাতে এইটুকু তো করতেই হবে ওদের সাহায্য করে চলে আসে ওখান থেকে। এইদিকে বাকি 4 জন তো বুঝতে পারলো না কি হলো তখন। ওরা তো রুমে চলে আসে। পরের দিন ওরা বেরিয়ে পড়ে। তবে এরা যে এবার আকাশে প্রেমে পড়েছে তার সাথে ভালোই বুঝতে পেরেছে, কেননা সাথে ইরার চোখে বারবার তাকাচ্ছে। সবটা বোঝার পর তা দূর থেকেই দেখবে নাকি পাশে বসে দেখবে? এইদিকে ইরার তো সেদিকে কোনো খেয়ালই নেই। ইচ্ছে তো করছে জড়িয়ে ধরে বসে থাকি। কাকে ধরার ইচ্ছে আছে? কথাটা শুনে ইরার ধ্যান ভাঙে, কেননা এতক্ষণ ধরে কি বলছিল তা ও নিজেও জানে না। কই, কাকে ধরবো? আমি কিন্তু সবই জানি। কই, কি কি জানো? এই যে তুমি ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছ। কে বলেছে? তোমার চোখ দেখেই তা বোঝা যাচ্ছে। আরে তেমন কিছু না। তাহলে সত্যিটা কি? কিছু না। সাথী ভালো করে বুঝতে পেরেছে, সেজন্য তেমন কিছু আর বলল না। এদিকে ওরা যে যার মতো সময় কাটাতে থাকলো।
তারপর ওরা যে যার মতো চলে আসে বাসায়। 3 দিন পর ওরা ভার্সিটিতে আসে। তখন ইরা আকাশকে একা পেয়ে একটা জায়গা নিয়ে আসে। কি ব্যাপার? আমাকে তুমি এখানে কেন এনেছ? তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে নির্ভয়ে বলো। আকাশ, আমি তোমাকে আমাকে কি? আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলেই আকাশকে জড়িয়ে ধরে, কিন্তু আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না। কিছু বলার আগেই দেখো, তোমার উত্তর কিন্তু হ্যাঁই দিতে হবে। যদি উত্তর না হয়? এরকম হতে আমি দিব না। আমি তোমাকে এত ভালোবাসা দিব যে তুমি আমার ছাড়া অন্য কারোর কথা চিন্তাও করতে পারবে না। ও, তাই বুঝি? জি স্যার, তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা পরে বুঝবে আর দেখবে। ঠিক আছে। এই থেকে শুরু হয় ওদের প্রেম কাহিনী। তবে ওদের ব্যাপারে ঋতু আর সেতু এখনো জানে না, আর ওদের আপাতত জানতেও দেওয়া যাবে না। এইদিকে ডক্টর, আমার ছেলে সুস্থ হতে আর কতদিন লাগবে? এই তো আর 10 দিন পর পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমার ছেলে শিপন এরপর হাঁটতে পারবে তো? জি পারবে, শুধু খেয়াল রাখবেন কোনোভাবে মারামারি যেন না করে। কেননা যদি আবারও মারামারি করে তাহলে এটা ওর জন্য খুব খারাপ হবে। সেদিকে খেয়াল রাখবো, আপনি কিছু চিন্তা করবেন না। এইদিকে দিন যত যেতে থাকে আকাশ আর ইরার প্রেম আরও শক্ত হতে থাকে। এবার সেতু আর ঋতু ওরাও জেনে গেছে আকাশ আর ইরার রিলেশনের কথা। এটা কি হলো? কোথায় কি হলো? তোর খালাতো ভাই আমাদের ভালো না বেসে ওই মেয়েটাকে কেন ভালোবাসতে গেল? ও মা, তাহলে কি করবে আমার ভাই, তোরাই বল। তুই তো জানিস তোর ভাইয়াকে আমরা দুজনে কতটা ভালোবাসি, তাহলে তুই কিভাবে এগুলো মেনে নিলি? দেখ, এটা আমার ভাইয়ের লাইফ। উনি যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবে। এতে আমার কিছু বলার নেই, না কিছু করার আছে। তাহলে তুই তো কিছু করতে পারবি না। আমার পক্ষে সম্ভব না করা। এইদিকে ওদের সাথে কথা বলে নাই। একটু পরে ঈশা কল দেয় সাথীকে। কেমন আছিস ঈশা? আমি তো ভালো আছি। তুই কেমন আছিস? তোর তো কোনো খোঁজ খবরই নেই। আর বলিস না, আকাশ ভাইয়াকে নিয়ে যা একটা প্যারার মধ্যে আছি না, যা বলার বাহিরে। কেন কেন? ভাইয়া আবার কি করেছে? আর বলিস না, এতগুলো মাস হয়ে গেল এখনো একটু স্টাইলিশ হতে পারেনি। ভাইয়া তো ওই রকমই, সেজন্য তো তোদের ওখানে ভাইয়াকে পাঠানো, যেন একটু স্টাইলিশ হতে পারে। চিন্তা করিস না, আমি করে ফেলবো আস্তে আস্তে। তা তুই আসবি নাকি? আমি এখন আসবো না। ভাইয়া যখন আসবে তখন ভাইয়ার সাথে আসবো। আবার কয়েকদিন থেকে আবার চলেও যাব। সে তো অনেক দেরি। তাতে আমার সমস্যা নেই, তবে তুইও কি পারবি আসতে? সেটা তখন দেখা যাবে, তাহলে পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস, পরে কথা হবে। ঈশার সাথে কথা বলে কল কেটে দেয়। এইদিকে কাজ কত দূর এগোলো? স্যার, এই তো কাজ তো প্রায় শেষ। এখন শুধু আপনি হ্যাঁ বললেই কাজ শুরু করে দেব। ওকে, তাই করো। তবে সাবধানে, কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? একটা অ্যাপস কিনতে হবে আমাদের। তাই এটা বলার কি আছে? কিনে নাও। সমস্যা তো ওখানেই। কোন জায়গায় সমস্যা? আমাদের আগে অন্য কেউ ওই অ্যাপসটা কিনে নেয়, সেজন্য আমাদের এখন দিবে না। এইভাবে না বলে আমাকে ডিটেলসে বলো। আবির এবার ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পরে তুমি চিন্তা করো না, আমি সবটা দেখে নেব। ঠিক আছে স্যার, আমি নিজে দেখে নিলে আমার কোনো অসুবিধা নেই। তুমি তাহলে তোমার কাজ করো। এইদিকে তানু আবার কল দেয় নীলাশাকে, কেননা একে যে ওই অ্যাপস কিনতে চেয়েছিল তাও ওরা জেনে গেছে। চিন্তা করিস না তুই। কি বলেন? ওরা যদি কোনোভাবে জেনে যায় তাহলে কি হবে ভেবে দেখছেন তো? ওরা কিছুই জানবে না, তুই শুধু চুপ থাকবি তাহলেই হবে। তাছাড়া কেনার সময় আমি বলে দিয়েছি ওরা এই অ্যাপস দ্বিতীয়বার আর কাউকে দিবে না, কেননা ওদের সাথে চুক্তিবদ্ধ আমরা। যাক, তাহলে তো ভালোই হয়। এইদিকে নীলাশার সাথে একে যোগাযোগ করে, কিন্তু ওরা এখনও তাদের পরিচয় থেকে শুরু করে কোনো কিছুই জানে না ওরা। একটু পরে কাজটা কিন্তু ভালো করলেন না।
আমাকে কি হুমকি দিচ্ছেন? যা ভেবে নিতে পারেন। তাছাড়া এখন বাকি কথা আসে, আমার ওই অ্যাপসটা লাগবে। তা লাগলে অন্য জায়গা থেকে এনে ব্যবস্থা করেন। আপনার কাছে তো আছে। আমার কাছে থাকলেও আমি দিব না। আপনাকে দিতে হবে না, আমি তো জোর করে নিয়ে আসবো। কি করে করবেন শুনি? 2 মিনিট সময় দেন, দেখাচ্ছি। ঠিক আছে, দিচ্ছি 2 মিনিট সময়। ওরা কলে বাকি কথা বলতে থাকে, এইদিকে 1 মিনিট কি যেন লিখতে থাকে। লেখা হলে ওরা আবার সেন্ড করে পাঠায় নীলাশাকে। সামনে কিছু কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি একটা কিউট সুন্দরী একটা মেয়ের ছবি। তাই এবার দেখুন তো। নীলাশা এবার চমকে যায়, কেননা ওর কম্পিউটার অটো কাজ করতে শুরু করে, কেননা একে ওদের কম্পিউটার হ্যাক করে নিয়েছে একটু পরে। প্লিজ এরকমটা করবেন না। হাপুসে চাইলাম, তখন তো দিলেন না, এবার কি করবেন? আমি ওই অ্যাপসটা আপনাকে দিচ্ছি, আমাকে এবার রেহাই দিন। এই তো, গুড গার্ল। এরপর থেকে আমার পিছনে লাগতে এসো না। আমি তো আপনার পিছনে লাগিনি, আপনার সামনে লেগেছি। আবারও মুখে মুখে কথা। আর হবে না, এবারের মতো মাফ করে দিন। এবার মাপ করে দিল আর ওই অ্যাপ আবিরকে পাঠিয়ে দেয়। তারপর আবির ওটা দিয়ে বাকি কাজগুলো করতে থাকে। 10 দিন পর। আপনার ছেলে এখন সুস্থ। ডক্টর, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? দেখুন, এটা তো আমার দায়িত্ব। আমার ছেলেকে নিয়ে যেতে পারবো কি? অবশ্যই পারবেন। এদিকে শিপনকে দেখার জন্য ডিসি আর পুলিশ অফিসার আসে, কেননা শিপনের থেকে ওরা আকাশের চেহারা কেমন তা জানতে চাইবে। সেজন্য ওনারা সহ বাকিরা আসে ওই রুমে। শিপন, তুই ঠিক আছিস তো? কথাটা বলে উনি নিজের ছেলেকে জড়িয়ে ধরে। ভালো আমি থাকি কি করে? যে ছেলেটার জন্য আমি 1.5 মাস হসপিটালে ভর্তি ছিলাম, ওই ছেলেকে আমি ছেড়ে দেবো কি করে? শান্ত হও বাবা, শান্ত হও। আমি দেখে নিব ওই ছেলেটাকে। এতগুলো মাস হয়ে গেল, তুমি কোনো কিছুই করতে পারলে না ওই ছেলেটার। ওই ছেলেকে তো খুঁজে পাইনি। আঙ্কেল, আব্বু না হয় খুঁজে পাইনি, কিন্তু আপনারাও তো খুঁজে দেখতে পারেন। কি করব, অনেক চেষ্টা করেও আমরা খুঁজে পাইনি। সামান্য একটা ছেলেকে তোমরা খুঁজে বের করতে পারোনি। সামান্য হয়েও যদি 20 জন লোককে মারতে পারে, তাহলে ও মাফিয়া হবে। তখন না জানি কি হবে। এরকমটা হতে দেওয়া যাবে না। আমি তাহলে কালকেই শিপন স্যারকে নিয়ে ভার্সিটিতে যাব। তাহলে ওই ছেলেকে উনি নিজেই বের করতে পারবে। এই তাড়াতাড়ি ওকে ভার্সিটিতে যেতে দেওয়া যাবে না। কেন আব্বু? কারণ ডাক্তার নিষেধ করেছে, সেজন্য তোমার যাওয়া ঠিক হবে না। কি বলছো আব্বু? যে ছেলে আমাকে মেরেছে ওই ছেলে এভাবে ঘুরে বেড়াবে? তা আমি মেনে নেব কি করে? শিপন, শান্ত হও। এমনটাও হতে পারে ওই ছেলেটা ওই ভার্সিটির নাও হতে পারে। এমনটা হতে পারে ও কারোর সাথে এসেছিল। কিন্তু একটা কথা মনে করার চেষ্টা করো, ওই দিন ঠিক কী নিয়ে ঝামেলা হয়েছিল। শিপন এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর তাহলে তো ওই মেয়ে এগুলো জিজ্ঞেস করলেই ওই ছেলেটার ঠিকানা বের করতে পারবো। কিন্তু স্যার, ওই মেয়েগুলো যদি না চিনে থাকে তখন কি হবে? তা পরে জানা যাবে। এখন আপাতত শিপন, তুমি বাসাতেই থাকো, আমরা ওই ছেলেকে ধরে আনি, তারপর বাকি কাজ করব। তার মানে কি আমি ততদিন বাসায় বসে থাকবো? বাসায় বসে কেন থাকবে? নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে আঙ্কেল। ওনারা যে যার মতো চলে যায়। এইদিকে পরের দিন আকাশ, ইরা আর সাথী ঋতু, সেতু ওরা মিলে আড্ডা দিচ্ছে। তখনই ইরা তো আকাশে কাঁধে মাথা দিচ্ছে। সেতু আর ঋতু তো সহ্যই করতে পারছে না। ওরা তো রাগে একেবারে ফেটে যাচ্ছে, যা ইরা নিজেও বুঝতে পারছে। সেজন্য ইচ্ছে করে আকাশকে বারবার চুমু দিয়ে ওদের আরো বেশি রাগিয়ে দিচ্ছে, তা সহ্য করতে না পেরে। এইসব কি? হ্যাঁ, ইরা, তোমার এতই রোমাঞ্চ জাগলে ওকে নিয়ে আলাদা জায়গায় যাও। আমাদের সামনেই সব কি? আমি কি করলাম? এত কিছু করেও বলতেছো কি করেছো? আচ্ছা, এখন রাগারাগি না করে চলো, সবাই মিলে খেয়ে আসি ক্যান্টিনে। সেটাই ভালো হবে, আমারও ক্ষুধা লেগেছে। ওরা ক্যান্টিনে যাওয়ার 3 মিনিট পরে পুলিশ আসে ওখানে। পুলিশ এসে আশেপাশে যাকে পাচ্ছে তাদেরকেই ওদের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখনই স্যার, ওদের দেখেছি ক্যান্টিনে যেতে। তুমি শিওর তো ওরা ক্যান্টিনে গেছে? জি স্যার, এই 5 মিনিট আগে গিয়েছে। চলো তাহলে। পুলিশ অফিসার হাবিলদারকে নিয়ে যেতে থাকে।
এইদিকে ওরা তো খাচ্ছে, তখন দূর থেকে পুলিশ অফিসার ওদের দেখতে পেয়ে কাছে যায়। ওই, তোদের মধ্যে সাথী কার নাম? কথাটা বলে সাথী পিছনে ফিরে তাকায়, তখন পুলিশ অফিসারকে দেখতে পায়। তাতে ওনারা বুঝে গেছে এটাই সাথী, সেজন্য ওর সামনে আসে। তোমার নাম সাথী? জি স্যার, কিছু কি হয়েছে? শিপনকে চিনো? ও তো বকাটে ছেলে, আবার কোনো মেয়ের সাথে কিছু করেছে? ও তো কিছু করেনি, তবে তোমার জন্য ওকে 1.5 মাস হসপিটাল থাকতে হয়েছে। বুঝলাম না, আমি কি করেছি? তোমাকে বাঁচাতে এসে একটা ছেলে ওকে মেরেছে, আর আমার ধারণা ওই ছেলেটা তোমারই পরিচিত কেউ হবে। সেজন্য ভালোর ভালো বলে দাও ওই ছেলেটাকে, তাহলে তোমাকে কিছু বলবো না আমরা। দেখুন, আমি জানি না ওই ছেলেটিকে। তাছাড়া কেউ যদি কাউকে বাঁচাতে আসে, তার মানে এই নয় যে ছেলেটি তার পরিচিত থাকবে। বুঝতে পেরেছি, তুই সত্যি কথা বলবি না। হাবিলদার, একে গাড়িতে তুলো। কথাটা শুনে আকাশ আর নিজেকে আটকে রাখতে পারল না, সেজন্য পিছনে ফিরে পুলিশ অফিসারকে বলে, এটা কোন আইন শুনি? মানে ঠিক বুঝতে পারলাম না। আমি তো বুঝিনি। তা তুই না বুঝলে এখানে কথা বলছিস কেন? আকাশ খুব ভালোভাবে বুঝতে পেরেছে ওরা এত সহজে যাবে না এখান থেকে, সেজন্য। আপনারা যে ছেলেকে খুঁজছেন সেটা আমি। কথাটা শুনে পুলিশ অফিসার তো অবাক হয়, সাথে সেতু আর ঋতু অবাক হয়, কেননা আকাশ যে সত্যিটা বলবে তা ওরা কেউই বুঝতে পারেনি। এরা তো কিছুই বুঝতে পারছে না কি করবে বা কি বলবে। তাহলে তুই সেই ছেলে? আচ্ছা যাক, গিয়ে তোকে যখন পেয়েছি তখন বাকিটাও পেয়ে যাব। হাবিলদার, ওকে গাড়িতে তুলো। হাবিলদার আকাশকে নিয়ে গাড়িতে যেতে থাকে, আকাশও যেতে থাকে, সাথে কিছু বলতে গেলে ওকে থামিয়ে দেয়। চিন্তা করিস না বোন, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তাছাড়া খালাকে এই বিষয়ে কোনো কিছু বলতে হবে না। তাছাড়া এরা তুমি বাসায় যাও, আর তোমরা দুজনও নিজেদের বাসায় যাও। কিন্তু ভাইয়া, আমি কি উকিল আঙ্কেলের সাথে কথা বলবো কি? কথা বলেও কোনো কাজ হবে না, কেননা ওকে কেউ বাঁচাতেই পারবে না। কথাটা শুনে সাথী তো আরো বেশি ভয় পায়, যে আকাশ বুঝতে পারে। সাথী, তুই বাসায় যা, আমি 1 ঘন্টা ওর আগে চলে আসবো, চিন্তা করিস না। ওরা নিজেদের বাসায় চলে যায়, তবে ওরা সবাই অনেক চিন্তিত হয়ে আছে। এদিকে থানায় নিয়ে আটকে রাখা হয় আকাশকে। আটকে রাখার পরে স্যার এবার কি করবেন? জাফর সাহেবকে কল দাও, উনি যা বলবে তাই করব। ঠিক আছে স্যার, তাই হবে। হাবিলদার তো জাফর ইকবালকে কল দেয়, উনি তা শুনে খুশি হয়ে যায়, সেজন্য। শিপন, শিপন, কোথায় গেলি তুই? কি ব্যাপার আব্বু, তুমি আমাকে ডাকছো কেন? একটা খুশির সংবাদ আছে। ওই ছেলেটাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, তুই তাহলে বাসায় থাক, আমি থানায় গিয়ে ওই ছেলেটাকে শায়েস্তা করে আসি। আব্বু, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে চল তাহলে, আমরা বাবা ছেলে দুজনেই ওই ছেলেটার আজকে এরকম অবস্থা করব যে ও বাকি জন্মেও মনে রাখবে। ঠিক আছে চলো। ওনারা যেতে থাকে, এদিকে পুলিশ অফিসার তো অনেক খুশি। আচ্ছা, এটা কল করতে পারবো কি? কেন? কাকে আবার কল দিবি? পরিবারকে বলবো উকিল নিয়ে আসার জন্য। ঠিক আছে, বল কথা। এদিকে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে, 1 মিনিট কথা বলে কল কেটে দেয়, নাম্বারটা সাথে সাথে ডিলিট করে দেয়, তারপর মোবাইল দিয়ে দেয়। কিরে, কোনো কাজ কি হলো না? হয়েছে তো। কি বলিস, মাত্র মিনিট কথা বললি আর কাজ এর মধ্যেই হয়ে গেল? হয়েছে। এদিকে জাফর আর ওর ছেলে 20 মিনিট পরেই চলে আসে থানায়। শিপন্ত আকাশকে দেখেই চিনে ফেলে, পুলিশ অফিসারকে 1 বান্ডেল ডলার ধরিয়ে দেয়। এতে তো সে মহা খুশি হয়ে যায়। স্যার, একে নিয়ে কি করব? তুমি একটা কাজ করো। কি কাজ স্যার? আমি বলতেছি, ও আমাকে যেরকম ভাবে মেরেছে আমিও ওকে ঠিক সেরকম ভাবেই মারবো। ওদের কথা শুনে আকাশ হাসতে থাকে, যদিও এই হাসির কারণ ওরা কেউই জানে না। তোকে মারবো আর তুই হাসছিস? ওই ওকে দড়ি দিয়ে বেঁধে নে। হাবিলদার কয়েকজন মিলে আকাশকে দড়ি দিয়ে বাঁধতে যাবে, তখনই ওরা কিছু একটা শব্দ শুনতে পায়। ওরা ভালোভাবে শব্দটা শুনে বুঝতে পারে এটা হেলিকপ্টারের শব্দ। এখানে হেলিকপ্টার আসবে,
কই থেকে? মনে হচ্ছে কোনো ভিআইপি লোক এসেছে। আপনারা নিজেদের কাজ করেন, আমি ওনাদের সাথে কথা বলতে থাকি। পুলিশ অফিসার তো বের হয়, এইদিকে কিছু লোক হেলিকপ্টার থেকে বের হয়ে ভিতরে চলে আসে। আকাশের কাছে জাফর আর ওর ছেলে দেখে অবাক হয়, কেননা সবার শরীরে কালো পোশাক পরা। কে তোমরা? ওরা কোনো জবাব দিল না। তালা ভেঙে ভিতরে ঢুকে আকাশকে নিয়ে বের হয়ে যায়। এদিকে ওনাদের তো সবটা মাথার উপর দিয়ে গেল, কেননা কি করবে ওনারা বুঝতে পারছে না। আমিও তো সেটাই ভাবছি, এটা কি হলো? এদিকে ডিসিকে খবর দেওয়া হলে উনি চলে আসে পুলিশ স্টেশনে, এসে সবাইকে অনেক কথাই শোনাতে থাকে। এখন তাহলে কি হবে? তবে যাই হোক, ওই ছেলেকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব না। এদিকে আকাশ তো নিজের মতো করে ওখান থেকে বাসে চলে আসে কয়েকদিন যেতেই। আকাশ, সামনে তো আমার জন্মদিন, তা কি দিবে আমাকে? চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক কিছুই ভেবে রেখেছি। সত্যি? হুম, সত্যি। এবার ওরা ভার্সিটিতে আসে, কিন্তু ওখানে 3 জন ছিল। প্রেম কি শুধুই তোমরাই করো? আর কেউ কি করে না? তোমার আবার কি হলো তা তো বুঝলাম না। এভাবে রং ঢং করার কি আছে আমাদের সামনে? আমার বয়ফ্রেন্ড, আমি যা খুশি তা করব, তাতে তোমাদের কি সেটাই তো বুঝলাম না। তাই বলে আমাদের দেখিয়ে করার কি আছে? আচ্ছা আকাশ, ওরা তোমাকে ছেড়ে কেন দিল? সত্যি তো আকাশ, তুমি এই কথাটা তো আমাকে বলোনি। সব সত্যি জানতে হবে না। এদিকে ওরা তো আড্ডা দিচ্ছে, তখন ওখানে জাফর ইকবাল আসে, ও সাথে ওর কিছু লোক নিয়ে এসে আকাশের আশেপাশে ওর লোকেদের দাঁড়াতে বলে। সবটা দেখার পরে এখন পালাবে কোথায়? আশ্চর্য, আমি কেন পালাতে যাব? এই যে এতগুলো লোকজন দেখে তোর প্রাণের মায়ায় তো পালাবি, তাছাড়া প্রাণের মায়া সবাই করে। সেজন্য এখন বলছে ভালোই এখান থেকে চলে যা, নয়তো তোর জান নিয়ে বেঁচে ফিরতে পারবে না। তাই নাকি? তাহলে কি শুরু করে দিবে? এত তারা কিসের? আগে সবাইকে তো সাইড করি, কি দরকার আমাদের কারণে শুধু শুধু এদের প্রাণ যাওয়ার? ঠিক আছে, আর তোরা মারামারি কর, আমি গাড়িতে বসার 2 মিনিটে যেন ওকে মৃত দেখতে পাই। চিন্তা করবেন না বস, হয়ে যাবে। আপনি আরামে বসে থাকুন, আমরা ওকে মেরে আপনার কাছে আসতেছি। এইদিকে ওদের মারামারি হতে থাকে। একে একে ওদের অনেক লোক আকাশ মেরে ফেলে, শুধু কিছু লোকই বেঁচে আছে। সে এসে বস বস। কি হয়েছে? ওই ছেলেটাকে মারতে পেরেছিস? না বস, ওই উল্টা আমাদের সবাইকে মেরে ফেলেছে, শুধু এখন 3 থেকে 4 জন বেঁচে আছে। কি? ওই ছেলেকে তো আমি এখনই দেখে নেব। এইদিকে ওরা আকাশের মারামারি দেখতে থাকে। ইরা তো অনেক বেশি অবাক হয়, কেননা ইরা কখনো ভাবতে পারেনি যে আকাশ এরকমটা করতে পারে। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। একটু পরে জাফর ইকবাল অনেক বড় একটা বন্দুক নিয়ে বের হয়, গুলি করতে থাকে, কিন্তু আকাশের শরীরে লাগেনি, কেননা উল্টো জাফর ইকবালকে গুলি করলে ও সেখানেই বসে যায়। এইদিকে ওদের মারার পর বাকিদের মধ্যে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। সত্যি আমি জানতাম না তুমি এত ভালো ফাইট করতে পারো। জানলে কি করতে? তোমাকে আমি আরো অনেক বেশি ভালোবাসতাম। ও তাই নাকি? ওরা কথাটা বলতে থাকে। এইদিকে কিছু লোক জাফর ইকবালকে হসপিটালে নিয়ে যায়, আর এইদিকে শিপন চলে আসে ভার্সিটিতে। এসে আকাশকে দেখতে পাই। এ কি তুই? আমি। তুই কি ভেবেছিস তুই আমার বাবাকে মেরে এত তাড়াতাড়ি করে বাঁচতে পারবি? তা হবে না, আগে আমি তোর প্রেমিকাকে মারবো, তারপর তোকে। এ বলে ইরাকে গুলি করে, কিন্তু আকাশ দৌড়ে এসে সেই গুলিটা আকাশ নিজের শরীরে নিয়ে নেয়। তা দেখে ইরা সহ তো বাকিরা অবাক। এইদিকে আকাশ আবার শিপনকে গুলি করে কয়েকটা, যা শিপনের পায়ে লেগে ও নিজেও মাটিতে শুয়ে পড়ে। আর শিপনের ড্রাইভার ওকে নিয়ে হসপিটালে চলে যায়। এক কথায় ওরা বাবা ছেলে এখন দুজনেই হসপিটালে। কিন্তু আপনারা তো আকাশের কথা ভুলে গেলেন। এদিকে ওরা তো কানাকাটি করে আকাশকে নিয়ে যায় অন্যদিকে হসপিটালে। ডক্টর দেখতে থাকে এইদিকে। তোমার জন্য আকাশের আজকে এরকম অবস্থা। আমি কি করলাম? তোমরা আমাকে কেন দোষারোপ করছো? তোমাকে বাঁচাতে যদি আকাশ না আসতো তাহলে তো এরকম কোনো কিছুই হতো না।
তাই বলে কি সব দোষ কি এখন শুধু আমারই? ওই তোরা চুপ করবি কি? দেখছিস এমনিতে মেয়েটা কান্না করতেছে, তার উপর তোরা ওকে আরো বেশি দোষ দিচ্ছিস। তা কি করব? আজকে যদি আকাশের কিছু হয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছিস তো? ভাইয়ার কিছুই হবে না, এটা আমার বিশ্বাস। এদিকে ডক্টর তো দেখতে থাকে মোটামুটি অপারেশন শেষ। দেখুন, ভয়ের কিছু নেই, 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তবে ব্যথা আর ঘা শুকোতে সময় লাগবে কয়েক সপ্তাহ। আপাতত আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ধন্যবাদ ডক্টর। ওরা 2 দিন পর আকাশকে বাসে নিয়ে আসে। তখন ইরা ওর সাথে করে আসে। তুমি এটা কেন করলে? আরে কাঁদছো কেন? আমি তো কোনো কিছুই করিনি। তুমি আমাকে বাঁচাতে নিজের জীবনটা কেন দিতে গেলে? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে সব বিপদ থেকে বাঁচানো তো আমার কর্তব্য। তাই বলে নিজের জীবনটা এভাবে বিপদে ফেলে দিবে? দিব। তা তোমাকে তো আমরা বাঁচাতে হবে। এবার ইরা আনন্দে আকাশকে আরো জোরে জড়িয়ে ধরে। তখন একটু ব্যথা পায় আকাশ। আও সরি, আমি বুঝতে পারিনি। এদিকে মোটামুটি 1 মাস হলে চলে যায়। আকাশ এখন সুস্থ, সেই জন্য। আচ্ছা, আকাশ তো সুস্থ এখন, তাই আমরা একটা পার্টি দিব, কি বলিস তোরা? মন্দ হয় না, কিন্তু আমি তো থাকতে পারবো না। তুমি না থাকলে পার্টি হবে কি করে? চিন্তা করো না, আমি না থাকলেও সমস্যা নেই, বাকিরা তো আছে। তুমি যখন বলছো তখন তোর কিছু বলার নেই। 2 দিন পর ওরা পার্টি করে। তবে এই পার্টি শেষ করে ওরা বাসে চলে আসে। এদিকে বাসে ফিরে আকাশ ইরাকে কল দেয়নি, কেননা আকাশের তখন সেন্স ছিল না। কেননা পার্টিতে এমন কিছু হয়েছিল যা জানার পরে ইরা নিজে থেকে আকাশের জীবন থেকে সরে যায়। কেন সরে গিয়েছে তা আপনারা সামনে জানতে পারবেন। আর কেউ যদি সিজন 1 না পড়ে থাকেন তাহলে পড়ে নেবেন, কেননা সিজন 1 না পড়লে গল্পের অনেক কাহিনী আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন গল্পের কাহিনীতে ফিরে যাই। কয়েকদিন পর ওদের পরীক্ষা শুরু হয়ে যায়। আবারও 1 মাস যাওয়ার পর তা শেষ হয়। তবে এই 1 মাসে ওদের তেমন কথা হয়নি। পরীক্ষার শেষ দিন আকাশ যখন ইরার সাথে দেখা করতে আসে তখন ইরা আকাশকে 2টা থাপ্পড় মারে। এতে আকাশ তো অবাক হয়, সাথে সাথীও। তবে সেতু ঋতু তেমন একটা অবাক হয়নি, কেননা সবই জানে। তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। আমার অপরাধটা কি? তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার, যে তোমার মতো ছেলেকে আমি ভালোবেসেছি। ইরা কি করেছে আমার ভাই? তোমার ভাই কি করেছে তা আমি বলতে বাধ্য নই। আর আকাশ, তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। তুমি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। এই বলে ইরা তো চলে যায়। এইদিকে সাথে আর আকাশ কোনো কিছু বুঝতে পারছে না কেন এরকমটা হলো, কি কারণে হলো। ওই দিন আকাশও চলে আসে বাসায়। পরীক্ষা তো শেষ, আমি তাহলে দেশে ফিরে যাব। তুই কি যাবি? তুই দেশে গিয়ে ঈশাকে সাথে করে নিয়ে আয়, তারপর আমি ওর সাথে যাব। তাছাড়া ইরা এমনটা কেন করলো কিছুই তো বুঝতে পারলাম না। সে যাক গিয়ে, এখন যা হওয়ার হয়েছে, আমি তাহলে যাই। এদিকে আকাশ ওর খালার সাথে কথা বলে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে ইরাও নিজের দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে আপনারা যারা সিজন 1 পড়েছেন তারা এই গল্পটার কাহিনী বুঝতে পারবেন। যারা বুঝতে পারেননি তারা এই পর্বগুলো পড়ে নেবেন। তবে একটা কথা, সিজন 1 এর মধ্যে আকাশ যে ইরার জন্য গুলি খেয়েছিল তা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পেরেছেন। এক কথায় গল্পটা একটা গোলক ধাঁধা। গল্পটার কোনো কাহিনী আপনি যদি মিস করে বসেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনার বুঝে আসবে না। সেই জন্য সিজন 3 নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব আপনাদের মাঝে। আর সিজন 3 মধ্যে আপনারা পুরো গল্পের কাহিনী সবটা জানতে পারবেন। ইরা কেন আকাশকে চর মেরে ছেড়ে গেল, জাফর আর শিপনের বাকি কাহিনী আর আকাশের অতীত এখানেই মোটামুটি শেষ করলাম। এখন আমরা চলে যাব সিজন 1 এর শেষ যেখানে করেছি ঠিক সেখান থেকে। তাহলে বন্ধুরা সিজন 3 এর জন্য অপেক্ষা করুন পুরো গল্পটা বুঝতে। ধন্যবাদ সবাইকে এতদিন পাশে থেকে সাপোর্ট করার জন্য।